ওকে। সো এর আগে আমরা আমাদের ব্রাউজার কিভাবে সেট আপ করতে হয়, একটা ব্রাউজারের মধ্যে কিভাবে প্রোফাইল ম্যানেজ করতে হয়, এই ধরনের বেসিক কিছু কাজ শিখছিলাম। আচ্ছা, আজকে আমরা আমাদের মূল টপিকে মুভ করব। আমাদের মূল টপিকের মধ্যে থেকে একটা পার্ট কি আমাদের কোর্সে, সেটা হচ্ছে ওয়েব ফ্লো, তাই না? একটা পার্ট হচ্ছে উইক্স। আজকের ক্লাসটাতে আমরা ওয়েব ফ্লো নিয়ে আলোচনা করব। ওয়েব ফ্লো আসলে কি, কেন কাজ করব, এটা দিয়ে কিভাবে আমি ফ্রিল্যান্সিং করব, এটা দিয়ে আমার নিজের কি লাভ হতে পারে, আমি ক্লায়েন্টদেরকে, বা এটা আমি কি কি সার্ভিস প্রোভাইড করতে পারবো, এই বিষয়ে আস্তে আস্তে আমরা এই টপিকটাতে শিখতে থাকবো। এখন ওয়েব ফ্লো সর্বপ্রথম আমরা একটু বোঝার চেষ্টা করি এটা আসলে কি, এটাতে কি করে। তো সর্বপ্রথম যদি আমি গুগল সার্চ করি ওয়েব ফ্লো লিখে, সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আমি পাবো এখানে, সেই ওয়েবসাইটটা হচ্ছে webflow.com। webflow.com এ আমি যদি একটু ওদের টাইটেলটাই করি, ক্রিয়েট এ কাস্টম ওয়েবসাইট ভিজুয়াল ওয়েবসাইট বিল্ডার। আচ্ছা, মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে এটা কি করে, ওয়েবসাইট বিল্ড করতে সাহায্য করে। ওয়েবসাইট সম্পর্কে তো আমাদের ধারণা আছে, তাই না? ওয়েবসাইট কি, ওয়েবসাইট কিভাবে কাজ করে, একটা ওয়েবসাইট আসলে কি, তাই না? লাইক আমরা ইন্টারনেটে যা ব্রাউজ করি সবই ওয়েবসাইট। লাইক হইতে পারে, এখন আপনি চিন্তা করতে পারেন ভাই তাহলে আমি তো ইউটিউবে ব্রাউজ করি অনেক সময়, ঠিক ওয়েবসাইট, ইউটিউবে একটা ওয়েবসাইট হচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তো এরকম অনেক ধরনের ওয়েবসাইট হয়, এর মধ্যে থেকে আমরা কোন ওয়েবসাইট গুলো কাভার করবো, আমরা কাভার করবো হচ্ছে ইনফরমেশন রিলেটেড, ডিজাইন স্ট্রাকচার রিলেটেড, এজেন্সি রিলেটেড ওয়েবসাইট গুলা হইতে পারে, পোর্টফোলিও রিলেটেড ওয়েবসাইট গুলা, যে ওয়েবসাইট গুলো থেকে আমরা মূলত ইনফরমেশন গ্যাদার করি, এই টাইপের ওয়েবসাইট গুলো আমরা হচ্ছে কাভার করবো। এখন এটার জন্য তো অনেক প্ল্যাটফর্ম আছে, আমরা ওয়েব ফ্লোটাই কেন শিখবো? আচ্ছা, অনেক প্ল্যাটফর্মের মধ্যে দেখেন সবগুলা প্ল্যাটফর্মই কোনো না এক এক প্ল্যাটফর্ম এক এক দিক থেকে ভালো করতেছে। ঠিক আছে, এই জন্য সবগুলো প্ল্যাটফর্ম ঠিক আছে। এছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আরো অনেক শত শত প্ল্যাটফর্ম আছে, ওগুলো হয়তো বা আপনি কখনো নামই শুনেন নাই, কারণ ওগুলো অত ভালো করতেছে না হয়তো, বা ইউনিকনেস নাই তার মধ্যে। তো এর মধ্যে আমরা যেমন একটু আগে নাম শুনলাম ওয়ার্ডপ্রেস এর, একজন আমাদের বললো যে ওয়ার্ডপ্রেসে আমি কাজ করি বা ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারতেছে, তার মানে ওয়ার্ডপ্রেসটা পরিচিত একটা প্ল্যাটফর্ম, এটা খুবই খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম। এখন আমরা কেন ওয়ার্ডপ্রেসের বাদ দিয়ে আমি ওয়েবফ্লো কেন শিখবো? দেখেন, জিনিসটা যখন যত বেশি পপুলার হবে, এটার মধ্যে ট্রাফিক রেঞ্জ তত বেশি হবে, তাই না? এটার মধ্যে ক্লায়েন্ট বেশি যেরকম, আবার ওরকম ক্লায়েন্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য সেলারও অনেক বেশি। এন্ড এটা কিন্তু অনেক ওল্ড একটা প্ল্যাটফর্ম, সো অনেক আগে থেকে মানুষ নিজেকে এই সেক্টরটাতে, অনেক এক্সপার্ট মানুষ কিন্তু অলরেডি কাজ করতেছে। এন্ড নতুন অনেক ফ্রিল্যান্সার ঢুকতেছে যারা এই নাটার নাম অবশ্যই জানে, এটা নিয়ে কাজ করতেছে। এখন আমাদের আর চাইলে কি ওটা সিলেক্ট করতে পারবো না? অবশ্যই পারবো। বাট আমি যদি এরকম চাই যে আমি এমন একটা প্ল্যাটফর্ম খুঁজতেছি যে প্ল্যাটফর্মটাতে কাজ আছে তুলনামূলক, বাট কাজের থেকে সেলার বা ডেভেলপার অনেক কম আছে, তার মানে কি যতটুকু ডিমান্ড আছে ডিমান্ডের তুলনায় সেলার অনেক কম আছে, যাতে করে আমি যখন মার্কেট প্লেসে যাব আমার জন্য কাজ পাওয়াটা তুলনামূলক ইজি হয়। বুঝতে পারছি বিষয়টা? সো আমরা চাইলেই কিন্তু ডিমান্ড যেই প্ল্যাটফর্ম গুলো আরো বেশি, সেই ডিমান্ড সেই সেক্টর গুলো আমরা শিখতে পারতাম, বাট ওটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দুইটাই কিন্তু দেখা যাচ্ছে অনেকটা ম্যাচ করে ফেলছে, সো আমাদের জন্য ওখানে সার্ভাইভ করাটা একটু টাফ হয়ে যাবে নতুন হিসেবে। তো সেই হিসেবে যদি আমরা ওয়েব ফ্লো যদি আমরা চুজ করে থাকি, তাহলে কি হবে, আমাদের যে পরিমাণ কাজ আছে এই কাজের পরিমাণের তুলনায় সেলার কম আছে। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা মার্কেট প্লেসে গিয়ে যদি একটু অ্যানালাইসিস করি, যারা হচ্ছে ফাইবার নিয়ে আইডিয়া আছে, ফাইবারে গিয়ে একটু সার্চ করে দেখতে পারেন ওই ফ্লো, বা ওই ফ্লো ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করে দেখতে পারেন, অথবা আপওয়ার্ক আছে, আপওয়ার্কে যদি আইডিয়া থাকে আপওয়ার্কে গিয়ে খুঁজে দেখতে পারেন যে পরিমাণ কাজ আসতেছে। মানে আপনারা দেখবেন প্রত্যেকটা গিগের মধ্যে কিন্তু প্রচুর কাজ আসতেছে, যারা গিগ খুলতেছে তারা কিন্তু তুলনামূলক কাজ পাচ্ছে। এন্ড সার্ভিসের পরিমাণ অনেক কম ওয়ার্ডপ্রেসের তুলনায়। ওয়ার্ডপ্রেসে একটা সময় আমরা দেখতাম এলিমেন্টর প্রো লিখে সার্চ করলে মাত্র 116 বা 18, আমার যতটুকু মনে আছে আমি যখন দেখি শুরুতে এরকম ছিল মাত্র গিগ, মানে একদমই পপুলার ছিল না। এমন দেখা যেত যারা গিগ করতেছে প্রথম 1 2 3 পেজে সবাই কিছু কিছু কাজ পাচ্ছে। তো তখন যারা হচ্ছে অ্যাকাউন্ট করছে, তখন আমাদের অনেক স্টুডেন্ট অ্যাকাউন্ট করছে, আর তারপরে আমাদের এজেন্সির অনেকগুলো অ্যাকাউন্ট তখন কিন্তু এটাতে কিন্তু বুস্ট করছে। And এখন যদি আপনি এলিমেন্টর প্রো লিখে সার্চ করেন, এখন কি দেখবেন? প্রচুর গিগ না? অনেক গিগ আছে। আইডিয়া আছে না কারো? ওয়ার্ডপ্রেস লিখে বা এলিমেন্টর লিখে যদি আপনি সার্চ করেন, আপনি কিন্তু প্রচুর গিগ পাবেন। ওয়ার্ডপ্রেস আর এলিমেন্টর কি বলতেছে, এটা আরেকটা প্ল্যাটফর্ম আর কি, যে প্ল্যাটফর্মটা তুলনামূলক বেশি পপুলার, বাট ওটা সেলারও অনেক বেশি। তো সেই হিসাবে আমরা যদি ওয়েব ফ্লোটা চুজ করি, ওয়েব ফ্লোটা এখন ওই বেসমেন্টে আছে যেই বেসমেন্টটা থেকে ওয়ার্ডপ্রেসও আস্তে আস্তে বুম করা স্টার্ট করে। ওয়েব ফ্লোটা শুরুতে অনেকদিন ট্রাই করার পরে ওদের ওরকম সেলার আসে নাই, কিন্তু এখন আমি যদি ওয়েব ফ্লোর কথা চিন্তা করি, ওয়েব ফ্লো কিন্তু ওয়ার্ল্ডের টপ ওয়েবসাইট গুলোর প্রায় 1% ওয়েবসাইট ওয়েব ফ্লোতে তৈরি করা। আমি যদি দেখাই, 1% বা 0.3% এরকম একটা কাউন্ট আছে ওদের, আমরা একটু পরে দেখতে পারবো। আমি যদি ওদের ওয়েবসাইটটা ভিজিট করি আমি দেখাইতে পারবো।
এখন আপনার মনে হতে পারে 1% বা 1%-এর কম, তাহলে আর কত হবে? আপনি চিন্তা করেন টপ ওয়েবসাইট গুলোর কথা আমি বলতেছি, টপ 1 মিলিয়ন ওয়েবসাইটের কথা আমি বলতেছি। টপ 1 মিলিয়ন ওয়েবসাইটের কথা যদি চিন্তা করেন, এরকম একটা প্ল্যাটফর্ম যদি টপ 1 মিলিয়নের এখনই যদি 1%-এর কাছাকাছি ওয়েবসাইট তৈরি হয়, তাহলে আপনি চিন্তা করেন এটা কত ভালো করতেছে মার্কেটে। এটা কিন্তু তুলনামূলক অনেক নতুন প্ল্যাটফর্ম। ঠিক আছে। আচ্ছা, আর ওয়েব ফ্লোটা কেন ক্লায়েন্ট চুজ করে দেখেন, কিছু ক্লায়েন্টের ব্যাপার থাকে এরকম যে আমার অনেক ফিচার লাগবে, আমি অনেক সস্তায় যাতে পাইতে পারি, এরকম একটা বিষয় লাগবে। ঠিক আছে। আবার কিছু ক্লায়েন্টের ব্যাপার কিন্তু আলাদা, আমার একদম কোয়ালিটি জিনিসপত্র লাগবে, আমি এত ঝুট ঝামেলা চাই না, আমি একটাই কিনবো। যেমন ধরুন অনেক ধরনের ব্র্যান্ড আছে না, একটা ডিজাইনই বের করে, ঠিক আছে, বাট ওটার কোয়ালিটি অনেক ভালো। লাইক আপনার তো টি শার্ট পরার অভিজ্ঞতা আছে, যারা ছেলেরা আছে, লাইক কিছু টি শার্ট থাকে না, লাইক ইউএস পোলো, এই টি শার্টের নাম শুনছেন আপনারা? জি ভাই। ওদের ডিজাইন কি খুব বেশি ইউনিক হয়? ওদের সবচেয়ে পপুলার মডেল কোনটা আপনার জানা আছে? ইউএস পোলো। ওরা কিন্তু খুব বেশি, এই যে এই একটাই না মডেলটা, এটা আপনারা দেখছেন না, আপনারা নিজেরা হয়তো কোনো একটা জি সময় ভাই। জি পড়ছেন, ভাই। তাই না? বাট এটার প্রাইস কি কম? জি ভাই, এটার নামে পুরো না একদম ভাই, এটা পোলো প্রাইস হাই। টি শার্ট ছড়াই গেছে। চলে গেছে না? সবাই পোলো বলে, পোলো বলে, কিছু বানাইলেই পোলো বলে। আমাদের দেশে নকল বেশি পাওয়া যায়। সো এখন আপনি চিন্তা করতে পারেন, ভাই এইটার প্রাইস দিয়ে আমি 10টা টি শার্ট কিনতে পারবো। ঠিক আছে। এটার প্রাইস আমি দেখেন এখানে কত, প্রাইস কত দেখছেন? একদম বেজ মডেলটার প্রাইস কত? প্রায় 7,000 টাকা। তাহলে আপনি এখান থেকে প্রায় 10টা টি শার্ট কিনতে পারবেন না? জি ভাই। এখন হ্যাঁ, বাস আপনার চয়েসটা ঠিক আছে। বাট কিছু ক্লায়েন্ট কিন্তু ওইটা চিন্তা করে না। কিছু ক্লায়েন্ট কি চিন্তা করে, আমার এমন, ধরেন 10টা টি শার্ট কিনবেন, 10টাই কি ভালো পড়বে? 10টাই কি সুন্দর হবে? 10টাই কি স্ট্যান্ডার্ড হবে? একটা দুইটা হয়তো না। বা টি শার্ট দেখা যাবে যে অত কোয়ালিটি হবে না, একটা দুইটা আপনার গায়ে অত ভালো ফিট আসবে না, একটা দুইটা দেখা যাবে যে ওই ডিজাইনটা ম্যাচ করতেছে না। বাট ওরা কিন্তু এই কোয়ালিটিটা মেনটেন করতেছে, তাই না? তো আপনি কখনো কিন্তু ইউএস পোলো টি শার্ট কেনার পরে বলবেন না, হ্যাঁ ভালো লাগতেছে না, এটা পরে অনেক ফিট লাগতেছে না। যাদের পরা অভ্যেস আছে আমি তাদেরকে বলতেছি, আপনি কিন্তু যখনই পড়ছেন আপনার কাছে কখনোই কিন্তু এটা মনে হয় না, মনে হয়েছে কি? না ভাই। হয় না। কিন্তু তাহলে কি ওরা কিন্তু এটার কি করে, কোয়ালিটিটা মেনটেন করে না। জি সো ভাইয়া, মেনটেন। এইটাই হচ্ছে ব্যাপার। তো কিছু মানুষ চাবে যে আমি হচ্ছে প্রচুর ফিচার লাগবে, আমি খরচ কম করব। তাদের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন ধরুন ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা তুলনামূলক কিন্তু কস্টিং অনেক কম, তাই না? যে ওয়ার্ডপ্রেসে আইডিয়া আছে, তো একটা ডোমেইন হোস্টিং কিনে, ওয়ার্ডপ্রেস কিন্তু ফ্রি প্ল্যাটফর্ম, আপনার ফ্রি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আপনি ফ্রিতে কিন্তু ওদের রিসোর্সটা ইউজ করতে পারেন, আপনার খুব বেশি কিছু লাগবে না। বাট ওয়েব ফ্লোতে যদি আপনি চিন্তা করেন, ওরা মান্থলি একটা সাবস্ক্রিপশন নেয়, বাট এইখানে অনেক কিছু ইনক্লুডেড আছে। কেমন? ওয়ার্ডপ্রেসে হ্যাক কম হয় না বেশি হয়? অনেক তুলনামূলক বেশি বেশি ভাইয়া, হয়। অনেক বেশি হ্যাক হয়। অনেক বেশি, এন্ড বিশেষ ক্লায়েন্টে করে এটা নিয়ে অনেক প্লাগইন গুলো। ফ্রাস্ট্রেটেড না? জি ভাই, এখন ম্যালওয়্যার এটা হচ্ছে বেশি ভাই। ম্যানুয়াল, আপনার ম্যালওয়্যার অ্যাটাক হচ্ছে, ফিশিং হচ্ছে, তারপরে হচ্ছে ট্রোজান ব্যাকডোরের তো চিন্তা আছেই, তারপরে থিম প্লাগইনের ইস্যু আছে, বিভিন্ন ধরনের ইস্যু আছে। হ্যাঁ, সার্ভিস বেশি পাবেন। ওই যে বললাম 10টা টি শার্ট কিনতে পারবেন, 7টা টি শার্ট কিনতে পারবেন। বা আপনার যদি এরকম একটা সময় গিয়ে আপনি যখন একটা ভালো পর্যায়ে চলে যাবেন, ধরেন আপনি একটা বড় একটা ইন্ডাস্ট্রির মালিক, এখন আপনি একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি করার মতন রিস্ক কি নিবেন আপনি? আপনার কি মনে হয় যারা ওয়ার্ডপ্রেসে আমি কাজ করছেন? কখনোই নিব না। আমি কখনোই ওয়ার্ডপ্রেসে বানাবো না যদি বাট আমার আপনি বড় ওয়ার্ডপ্রেসে কাজ করেন, রাইট? ভাইয়া। একটু ভাবেন, তাইলে আপনি নিজে ওয়ার্ডপ্রেসে কাজ করেন, আপনার জন্য বিষয়টা বোঝা অনেক ইজি। তারপরেও কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসে আপনার কোম্পানির, বড় একটা কোম্পানির ওয়েবসাইট বানানোর রিস্ক কিন্তু আপনি নিবেন না, কারণ সিকিউরিটির মধ্যে ভালনারেবিলিটিস আছে, অনেক কিছু ম্যানেজ করতে হয়, আপডেটের অনেক ব্যাপার আছে, অনেক কিছু আপনাকে ম্যানুয়ালি করতে হবে, ব্যাকআপ রাখতে হবে, আবার বছর শেষে এই করো সেই করো রিনিউ, বহুত কিছু ঝামেলা আছে, যেটা আসলে খুবই পেইন একজন যে বিজি মানুষ, যার কাছে এত সময়। হ্যাঁ, যারা ম্যানেজ করতে পারে তাদের জন্য ওয়ার্ডপ্রেস কিন্তু ফার বেটার। লাইক আমাদের অনেকগুলা একটা টিম আছে, ফুল টিম যারা ম্যানেজ করে, সো আমাদের জন্য কিন্তু ইজি বিষয়টা। তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের সিকিউরিটির একটা টিম আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের একটা টিম আছে, আপডেট কেউ এনশিওর করতেছে, কেউ হয়তো বা ব্যাকআপ এনশিওর করতেছে। তো আমাদের বিষয়টা কিন্তু আমাদের জন্য ইজি, কারণ আমরা সার্ভিস বেশি পাচ্ছি, ফিচার বেশি পাচ্ছি। আমরা আমাদের কোম্পানি ওয়েবসাইটটা কিন্তু কোনোদিনও ওই ফ্লোতে বানানো সম্ভব না, আমরা যেই ফিচার গুলো এখন রান করতেছি। ঠিক আছে, ওই ফ্লোটার ধারে কাছেও নাই এখন। বাট আমি যদি একটা বড় একটা ইন্ডাস্ট্রি মালিক হই, আমি যদি বড় একটা কোম্পানির মালিক হই, আমার এত কিছু ঝামেলা দরকার নেই, আমার কোম্পানির ইনফরমেশন থাকবে, আমার একটা অ্যাবাউট পেজ থাকবে, মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আমার একটা ছোট বা ছোট একটা দুইটা প্রোডাক্ট হয়তো বা আমি ওখানে শো করে রাখতে পারি। এই ধরনের ওয়েবসাইট যদি লাগে, আমি কিন্তু কখনোই ওয়ার্ডপ্রেসে যাব না। আমার তখন চুজ করতে হবে কি, একটা রেডিমেড প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মটা আমার আপডেট, সিকিউরিটি, ম্যানেজমেন্ট,
সাপোর্ট, সবগুলা বিষয় মেনটেন করে। হ্যাঁ, এতে করে আমার যদি তাকে মান্থলি একটা পেমেন্ট দিতে হয়, আমি রাজি আছি। যেমন আমি যদি ওদের প্রাইসিং এ যাই, আচ্ছা আমার কিন্তু এগুলো না বললেও আমি ক্লাস কন্টিনিউ করতে পারবো, কারণ এগুলো আমি বলতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। কারণ প্রশ্ন আসতেই পারে, ভাই ওয়ার্ড প্রেসে বাদ দিয়ে একটা ক্লায়েন্ট কেন ওয়েবফ্লো চুজ করবো, অনেকের প্রশ্ন আছে না? নাকি সবাই আপনারা ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার হইলে আর আলোচনা করবো না না এগুলা, ভাই বলেন। প্রশ্ন জানার ভাই দরকার আছে, না আমাদের একটা ভাই আপনি ক্লায়েন্টকেও বুঝাইতে পারবেন, ফান্ডামেন্টালটা তাই না? একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়, যাতে আমাদের মানে কোনো ঝামেলা না এক্স্যাক্টলি। থাকে। বা এই প্ল্যাটফর্মটার প্রতি আপনি যদি একটু নিজেকে একটু জড়াইতেও চান, বা প্ল্যাটফর্মের প্রতি যদি আর একটু ভালোবাসাও আনা তো দরকার, তাই না? একটা জিনিস তো হুট করে আপনার কিছুই ভালো লাগে না, আপনি তো এটা কাজ করতে পারবেন না, রাইট? আর ফ্রিল্যান্সার জি একটু ভাই। শৌখিন টাইপের হয়, ভালো না লাগলে ওটা করে না। তো সেই দিক থেকে আমি চিন্তা করি ওয়েবফ্লো প্ল্যাটফর্মটা আদৌ কেন ক্লায়েন্ট চুজ করবে, এটা যদি আপনার জানা থাকে আপনার জন্য কাজ করাটা ইজি হবে, বা আপনি ক্লায়েন্টকেও হয়তো একটা টাইম বুঝাইতে পারবেন। হয়তো একটা ক্লায়েন্টের সাথে আপনি এজেন্সি ফরমেশনে গেলেন, যেটা আমি করছি রিসেন্টলি, মানে 2021-এর দিকে আমি ক্লায়েন্টকে নিজেই ওকে আগে কনভিন্স করছি, ওকে বুঝাইছি ওয়েবফ্লো কেন তোমার জন্য বেস্ট হবে। পরবর্তী আমরা এজেন্সি ফরমেশন করছি, আলহামদুলিল্লাহ এজেন্সিটা এখনো ভালো চলতেছে, আমরা রেগুলার ওখান থেকে কিন্তু প্রচুর অর্ডার জেনারেট করি। সো আমার যদি এই নলেজটা না থাকতো আমি কিন্তু ক্লায়েন্টকে কোনোদিনও বুঝাইতে পারতাম না। ওর ওয়ার্ডপ্রেস এই প্ল্যান ছিল, বাট ওয়ার্ডপ্রেসের সাইট গুলোতে প্রবলেম হচ্ছিল কি, ক্লায়েন্ট গুলো আবার ব্যাক করে আসতেছিল এবং কমপ্লেন করতেছিল আমার সাইটে এই প্রবলেম, আমার সাইটে স্পিড ডাউন করে ফেলছে, আমার সাইটে হচ্ছে এই 3টা 4টা পেজ লার্ন করতেছে না। হঠাৎ করে একটা ক্লায়েন্ট এসে বলতেছে আমার সাইটে ক্রিটিক্যাল এরর দেখাইছে, সলভ করে দাও। আবার একটা ক্লায়েন্ট এসে বলতেছে আমার এসইও নিয়ে কিছু প্রবলেম হচ্ছে। আবার একটা ক্লায়েন্ট এসে বলতেছে, ধরেন বিভিন্ন ধরনের প্রবলেম হয়, আপনারা জানেন এই বিষয়গুলো, এই বিষয়গুলো একদম কমন হয়ে গেছে ওয়ার্ডপ্রেসের জন্য এখন। So, ওই বিষয়গুলো থেকে যেই ক্লায়েন্ট গুলো এত ঝামেলায় যাবে না, সে তার এজেন্সি নিয়ে, তার সবকিছু নিয়ে, তার কোম্পানি নিয়ে সে ব্যস্ত, বাট তার একটা ওয়েবসাইট রান করা দরকার, সে কিন্তু অবশ্যই এই ধরনের ইন বিল্ড হোস্টিং প্ল্যাটফর্ম যেগুলা, এগুলো চুজ করবে। সেটা উইক্স হইতে পারে, ওয়েবফ্লো হতে পারে। উইক্স এন্ড ওয়েবফ্লোর আবার দুইটা আলাদা আলাদা সুবিধা আছে, ওয়েবফ্লোর পার্টটা আপনাদেরকে বুঝাই। ওকে, এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে বেসিক প্যাকেজটা, এই বেসিক প্যাকেজটা $14 মান্থলি, যদিও মান্থলি দেখাচ্ছে এখানে, বাট ইয়ারলি পে করতে হবে, মানে 12 মাসেরটা একবার পে করে দিতে হবে। আপনি যদি ভেঙে ভেঙে পে করতে চান প্রতি মাসে, তাহলে একটু বাড়বে, এই যে $18 $20। এটা এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের ওয়েবসাইট কেমন, ওটার উপর ডিপেন্ড করবে। এখন ওর ম্যাক্সিমাম ক্লায়েন্টের যে কাজগুলো আমরা করব, এই প্যাকেজটাই তাদের জন্য এনাফ হয়ে যাবে। সো $14 মানে $14 করে যদি সে প্রতি মাসে খরচ করে, তাহলে তার এখানে কত, 140 আর হচ্ছে 14 × 2 = 28, $168 মতো চার্জ করতেছে, তাই না? যদি আমি ভুল না করে থাকি। তো এটা যদি আমি 12 দিয়ে গুণ করি, $168 ঠিকই আছে। তো $168 মতন তার চার্জ পড়তেছে ইয়ারলি। সে চিন্তা করতে পারতো আমার একটা থিম প্লাগইন একটা কোথাও থেকে নিয়ে আমি ওয়ার্ডপ্রেসে একটা সাইট করে ফেলতে পারবো, আমি একটা ডোমেন হোস্টিং নিলেই হবে, হয়তো মান্থলি আমাকে $50 বা $60 খরচ করতে হবে। But সে যেইখানে রিল্যাক্সটা থাকতে পারবে, ওইটা কিন্তু ওয়ার্ডপ্রেসে সে পারবে না কোনোদিনও। কারণ এইখানে সিকিউরিটি কিন্তু খুবই স্ট্রং, আপনারা জানেন। যেগুলো হচ্ছে ইনবিল হোস্টিং হয়, ওগুলো কিন্তু সিকিউরিটি খুবই খুবই স্ট্রং হয়, অলমোস্ট দেখা যায় যে হ্যাক হয়ই না একদম। তারপর হচ্ছে স্পিডের ব্যাপারটা, স্পিডটা সবসময় এনশিওর করে থাকে, তাই না? তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের বিষয় থাকে, সাইট দেখা যায় ডাউন থাকে না, বিভিন্ন ধরনের আপ টাইম বেশি, প্রায় 99% টাইমে আপ টাইম থাকে। তো এই সবগুলো বিষয় যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু একটা ক্লায়েন্ট যে ব্যস্ত, তার একটা কোম্পানি আছে, বাট তার একটা সুন্দর সিম্পল মিনিমালিস্টিক ওয়েবসাইট লাগবে, তার জন্য কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম খুবই ইউজফুল। বুঝতে পারছি কেন একটা ক্লায়েন্ট ওয়েবফ্লো চুজ করবে। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, জি এখন ভাই। আপনি চিন্তা করেন, যার মেন্টালিটি, যার চিন্তা ধারণা এমন, আমি ঝামেলায় যাব না, আমার খরচ হয় হোক, তার বাজেট কম হবে না বেশি হবে? বেশি। বাজেট বেশি হবে। বেশি হবে। বেশি। তো ওয়ার্ডপ্রেসে যেটা $100 করবেন, আপনি চোখ বন্ধ করে ধরে নিতে পারেন এখানে $250 থেকে $400 করতে পারবেন। ঠিক আছে? সো আমি আপনাদেরকে আরো আস্তে আস্তে যখন আমি ডিপে যাবো, আমি দেখাবো আমার, হয়তো আমার অ্যাকাউন্ট থেকে কিছু অর্ডার আপনাদেরকে দেখাবো, যেগুলো আপনাদের দেখালে বলুন ভাই আমি এখনই এটা করে দিতে পারবো। হয়তো বা সেটার বাজেট দেখবেন 400 500, ইভেন কিছু কিছুটা $700 পর্যন্ত যায়। ঠিক আছে, ওই ফ্লোর প্রজেক্ট, বাট এত বড় স্বপ্ন এখনই করা যাবে না। স্বপ্ন দেখা ভালো, বাট এখন কি করতে হবে, কত প্র্যাকটিস ডলার কাজ করতে। নেবে এটা চিন্তা করতে হবে। হ্যাঁ ভাই, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস এখন করতে হবে, শিখতে কাজ হবে। শিখতে হবে, নিজেকে রেডি করতে হবে, রাইট? রাইট। ওকে। এখন আমার মেন্টর একটা প্রজেক্টে $700 নিতেছে, তাই বলে কি আমিও $700 নিব? না, আমি হয়তো বা $100 200 স্টার্ট করব। একটা সময় গিয়ে আমি মেন্টরের কাছাকাছি বা মেন্টরকেও ছাড়াই যেতে পারবো, তাই না? ইয়েস। ওকে, দোয়া রইলো। আশা করি শেষ পর্যন্ত সবাইকে পাবো যারা আজকে এই ব্যাচে আছে। সো এই তো, এখন আমরা তাহলে স্টার্ট করি কাজ শেখা। আজকে বেসিক কিছু শিখবো, এফ্লোর অবভিয়াস, শুরুর দিকে বেসিকই শিখবো, আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। আচ্ছা, কি শিখবো? আজকে শিখবো কিভাবে ওয়েবফ্লোর একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট
তৈরি করতে হয়। আর এটাতে মজার ব্যাপার হচ্ছে খরচ নাই, আপনি ফ্রিতেই প্র্যাকটিস করতে পারবেন, ফ্রিতেই নিজেকে রেডি করতে পারবেন। ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে বা ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করে দিতে পারবেন। এটা খুব ভালো একটা দিক। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আমি অ্যাকাউন্টটা কিভাবে করব বা আমি কাজ কিভাবে স্টার্ট করবো। সো webflow.com এ চলে আসবেন, সরাসরি জাস্ট webflow.com লিখবেন বা ওয়েবফ্লো লিখে গুগল করবেন, ওদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা চলে আসবেন। আসার পরে আপনি এখানে অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে লগ ইন, হচ্ছে গেট স্টার্টেড, ইটস ফ্রি। আচ্ছা, আমরা কোনটাতে যাব? এখন আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা কি করবো? আমরা কি লগ ইন ক্লিক করবো না গেট স্টার্টেড ক্লিক করবো? গেট স্টার্টেড ভাই। গেট স্টার্টেড ক্লিক করবো। সো আমরা এখন গেট স্টার্টেড ক্লিক করে কি করতে হবে? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি ইউজ করব? আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ইমেল অ্যাকাউন্ট ইউজ করবো, সেটা জিমেইল হইতে পারে বা অন্যান্য যে কোনো ইমেল হইতে পারে, যেহেতু জিমেলটাই সবচেয়ে বেশি ইউজ হয় অ্যান্ড জিমেল ইউজ করাটা তুলনামূলক ইজি, তো আমরা রেকমেন্ড করতেছি আপনি জিমেইল ইউজ করেন। এখান থেকে গেট স্টার্টেড চলে যাবো। আচ্ছা, খুবই ইজি টু ইউজ প্ল্যাটফর্ম। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই নাই, ওয়েবফ্লো তো আমি শুধু বললাম যে ক্লায়েন্ট কেন চুজ করবে, আপনারও কিছু ব্যাপার আছে যে ওয়েবফ্লোটা আসলে যে একটা রয়্যাল একটা ব্যাপার আছে এর মধ্যে, এটা বোঝানোর জন্য আপনি যদি এখানে আসেন দেখেন, ওয়েবফ্লোর সার্ভিস এই পর্যন্ত যারা যারা ইউজ করছে তার মধ্যে টপ কিছু প্ল্যাটফর্ম: ড্রপবক্স, নাম শুনছেন? জি ভাই। গ্রিন হাউস, ভাইস, ফিলিপস। ফিলিপসের হয়তো বা কোনো না কোনো প্রোডাক্ট সবারই বাসায় আছে, হয়তো ঘড়ি, জি ভাই। ব্যাটারি বা কিছু একটা, তাই না? জি ভাই, তারপর হচ্ছে ট্রিমার আছে আমার। বিবিডিও, ট্রিমার আছে, ওকে কুল। তো এখানে দি নিউ ইয়ার স্টাইল, নাম শুনছি না? জি জি ভাই, ভাই। আইডিও, বিশাল বড় অ্যাফিলিয়েট। আপওয়ার্ক, আপওয়ার্ড, ডিসকর্ড। ডিসকর্ড। পরিচিত লাগতেছে না? জি ভাই। বাট একটু খটকাও লাগছে। আরে, আপওয়ার্ক ওয়েবফ্লোতে তৈরি, খটকা লাগছে না? জি ভাই। জি। একটু মানডে তো ডট কম, সন্দেহ আছে ভাই, এত বড় একটু প্ল্যাটফর্ম সন্দেহ হয়েছে নাকি? আচ্ছা, স্বাভাবিকই। সন্দেহ হয়েছে কার কার বলেন তো? এই কিছু মানুষ স্বাভাবিকই। একদম চুপ কেন, আপনারা কথা বলতেছেন না কেন? আপনার কি মেন্টর পছন্দ হয় নাই? জি, বেঞ্চে অবশ্যই। অনেকে একদম চুপ করে বসে রয়েছে, তারা চিন্তা করতে ক্লাস শেষ হয়ে যাবে তারপর রেকর্ড দিয়ে দেবে, রেকর্ড দেখবো বসে বসে নাকি? না স্যার, আচ্ছা, চলেন আমরা একটু সন্দেহটা ক্লিয়ার করি আসলে কেন এটা হইলো। আপওয়ার্ক.কম তো লিস্ট এখানে বিল করা না, তাই না? আপওয়ার্ক নেক্সট যে বিল করা, একজন অলরেডি কমেন্ট করে বসছে। আচ্ছা আচ্ছা স্যার, ওকে, অনেকের নেটওয়ার্ক খারাপ, এটাও ট্রু। ঠিক আছে, যাদের সম্ভব হয় তারা রেসপন্স করবেন, হ্যাঁ। আর এখন যেহেতু কনভারসেশন করতেছি, এখন মুখেই অ্যান্সার করবেন, যখন ক্লাসে কন্টিনিউ করব তখন টেক্সটে অ্যান্সার করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আসলে যে আপওয়ার্কের পুরো সার্ভিসটাই ওয়েবফ্লোতে তৈরি, বিষয়টা এরকম না। ধরেন আপওয়ার্কের অনেক ধরনের প্রোগ্রাম হয়, তারপরে ওদের অনেক ধরনের ক্যাম্পেইন হয়, ওদের অনেক ধরনের অনলাইন কনফারেন্স হয়, হয় না? হ্যাঁ জি হ্যাঁ। হয়। তখন ওরা ইনস্ট্যান্ট একটা ল্যান্ডিং পেজ বানায় কিন্তু মার্কেটে ছাড়ে, যেখানে গিয়ে মানুষ হয়তো বা নোটিফিকেশন চেক করতে পারবে, অনুষ্ঠানটা কবে হবে এগুলো চেক করতে পারবে, মানে একটা ইনফরমেশন রিলেটেড ল্যান্ডিং পেজ তৈরি করে। এটা সব বড় বড় প্ল্যাটফর্মই কিন্তু করে, করে না? জি তারা কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করতে জানে যে আমাদের ফেসবুকে পোস্ট দিয়ে দিছি চেক করেন, এরকম তো না, তাই না? জি। জি। মানে আচ্ছা, ভাইয়া তারা সিঙ্গেল গ্লোবালি পোস্ট প্রোডাক্ট করে। লঞ্চের ল্যান্ডিং পেজের মতো। এক্স্যাক্টলি, এই ধরনের সার্ভিসগুলা তারা ওয়েবফ্লো থেকে নিছে বা রেগুলারলি নেয়, এই জন্য তারা এখানে ইনক্লুড করছে। বুঝতে পারছি? জি জি ভাই। সো এই যে বড় বড় কোম্পানিগুলো, তার মানে তাহলে বুঝছেন একটা রেডিমেড প্ল্যাটফর্মের কতটুকু ভ্যালু। এত বড় বড় প্ল্যাটফর্ম কিন্তু দেখা যাচ্ছে রেডিমেড একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য এখানে গেছে, এবং তারা কিন্তু সিকিউরিটিতে অনেক বেশি চিন্তা করে, তাই না? একটা আপওয়ার্কের একটা ল্যান্ডিং পেজ কেউ যদি হ্যাক করে, আপওয়ার্কের কাছে যদি $1 মিলিয়ন চায়, তাকে কিন্তু ওইটা দিয়েও তাকে ছাড়াইতে হবে, কারণ তার রেপুটেশনের একটা ব্যাপার আছে, তাই না? এই জন্য তারা জি। কিন্তু আগে থেকেই সতর্ক হয়ে স্ট্রং প্ল্যাটফর্মটাই চুজ করে, লাইক ভাই, কিছু কিছু জায়গা ফিলিপস বা এই ধরনের সাইটে গিয়ে দেখবেন পুরোটাই হয়তো ওই ফ্লোতে তৈরি। বাট বড় প্ল্যাটফর্ম গুলো যেগুলো নিয়ে একটু খটকা বসতে আছে, ওগুলো হয়তো বা কোনো একটা পার্শিয়াল একটা পার্ট বা কয়েকটা ল্যান্ডিং পেজ বা কয়েকটা ইনফরমেশন রিলেটেড পেজ হয়তো ওয়েবসাইটে তৈরি করা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এখন? জি। ক্লিয়ার ভাইয়া। ওকে, পারফেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে ক্রিয়েটিভিটি বিয়ন্ড টেমপ্লেটস। এটা তো বুঝলাম, আস্তে আস্তে বুঝতে পারবো, এখন হয়তো সবকিছু মাথায় আসবে না। আচ্ছা, ভিউ, তারপর হচ্ছে কি পরিমাণ সাইট তৈরি করা আছে, এখানে কিছু ইনফরমেশন আছে, এগুলো আপনি মাথায় রাখতে পারেন, ক্লায়েন্টকে হয়তো বা আপনি এগুলো দিয়ে অ্যাট্রাক্ট করতে পারবেন যে কেন এটা চুজ করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে শুরুর দিকে তো আমাদের কাছে ক্লায়েন্ট যেগুলো আসবে এগুলো ওরাই চুজ করে আমাদের কাছে আসবে। ইন ফিউচারে যখন আমার এক্সপার্টিসটা অন্য লেভেলে চলে যাবে, আমার কাছে ক্লায়েন্ট রেকমেন্ডেশন চাবে যে কোন প্ল্যাটফর্ম আমার জন্য ভালো হবে, তখন যখন আপনি ওয়েবফ্লো যখন রেকমেন্ড করবেন, সে বলবে ওয়াই ডু ইউ চুজ দ্যাট, অন্য প্ল্যাটফর্ম না কেন, ওয়েবফ্লো কেন, তখন হয়তো বা এগুলো আপনি তাদের সামনে ফোকাস করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, সো
এই তো আর অনেক কিছু আছে, এগুলো একটু ঘেটে দেখবেন, আমি সবকিছু নিয়ে আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। ওদের একটা অপশন আছে লোকালাইজ, তো এটা নিয়ে আপনারা চাইলে ইন ফিউচারে ঘাটতে পারেন একটু। লোকালাইজ হচ্ছে মানে একই ওয়েবসাইট কয়েকটা ল্যাঙ্গুয়েজে থাকবে, ওখানে সুইচ করতে পারবে সে চাইলে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ওকে, এই হচ্ছে গেল ব্যাপারটা। আর সবসময় মাথায় রাখবেন এই মেন্টালিটি থেকে দূরে থাকতে হবে যে একটা কোর্স করতেছি মানে ওয়েব ফ্লোর A to Z শিখে ফেলবো। এটা কোনোদিনও সম্ভব না। এটা সম্ভব আদৌ কোন একটা কিছুর একদম A to Z শিখে ফেলা কোন একটা কোর্স করে? না ভাই ভাই। এটা না পসিবল ভাই। না। কোর্স কি করবে আপনাকে? কোর্স আপনাকে ওইটার একটা এমন নলেজ দিবে, ওই প্ল্যাটফর্মটার সাথে আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন। দেন আপনি নিজে ঘেটে ঘেটে আরো অনেক কিছু শিখবেন, ইন ফিউচারে আরো অনেক আপডেট আসবে। যেমন আপনাদের আপনাদের ব্যাচ নাম্বার কত? 271 না? ওয়েব ফ্লোটা শুরু হয়েছে 166 ব্যাচ থেকে। তো 166 ব্যাচ থেকে এই পর্যন্ত অনেকগুলা ব্যাচ গেছে না? 166 ব্যাচের যদি কন্টেন্ট চিন্তা করেন, ওদের কন্টেন্ট থেকে আপনাদের কন্টেন্ট অনেক বেশি দিচ্ছে। কারণ ওদের হয়তো আপনাদের কন্টেন্টের 50%ও ছিল না, এবং ওদের অনেক বেসিক কন্টেন্ট ছিল যেগুলো বাদ দিয়ে আপনাদেরকে অ্যাডভান্স কন্টেন্ট দেওয়া হয়েছে। হয়তো সামনের ব্যাচগুলোতে আরো ওইরকম হবে, ঠিক আছে? তার মানে কি 166 ব্যাচের যারা ওই যা শিখাইছে ওইটা নিয়েই বসে আছে, তারা কি খুব বেশি ভালো করতে পারবে মার্কেটে? না। নিজেকে ইমপ্রুভ করতে হবে। অলদো এটা এখন না, বিষয়টা আপনারা এখন যা শেখাবো শুধু এটার উপর ফোকাস করলেই হবে। ইন ফিউচারের কথা বলতেছি, হয়তো এটা আর কোনোদিন বলা হবে না আপনাদেরকে। বাট এটা মাথায় রাখবেন যে একটা কোর্স করে যে আমি ওইটার উপরে এত বেশি এক্সপার্ট হয়ে যাব যে আমার থেকে ভালো আর কেউ জানে না, এটা কোনো কিছু সম্ভব না। লাইভ এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, আরো নতুন কিছু শেখার ব্যাপার আছে, হয়তো অনেক কিছু এখানে আছে। হয়তো আপনাকে আমি 80% শিখাই দেবো, তারপর কিন্তু 20% আপনার আওতার বাইরেই থাকবে, তাই না? হয়তো ওই 20% বেশিরভাগ মানুষই জানে না, অনেক ইউনিক ওইটা। ওইটা আপনাকে কিন্তু এটা ঘেটে বের করতে হবে। তারপরেও আমরা যতটুকু শেখাবো এটা যে মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ করতে পারবেন, এটা ফর শিওর। নিজেকে তারপর সবসময় একটু আপডেটেড রাখতে হবে, একটু খুঁজতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, ওদের ব্লগ পড়তে হবে, ওদের এখানে রিসোর্স আছে দেখেন। একটু ঘেটে ঘেটে একটু আইডিয়া রাখতে হবে। শুরুতে এত পেন নেওয়ার দরকার নেই, হয়তো বা 1 মাস 1.5 মাস যাওয়ার পর থেকে আপনি হয়তো এটা নিয়ে আরো চিন্তা ভাবনা শুরু করবেন। আচ্ছা, তাহলে আজকের আমরা টপিকে মুভ করি। অনেক কথাই বললাম, অনেক কিছু মনে থাকবে, অনেক কিছু এখন ভালো লাগছে, এই ফিউচারে গিয়ে ভুলে যাবেন। কিন্তু যেটা মনে থাকবে ওটা যদি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আশা করি ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, একটা অ্যাকাউন্ট করার জন্য জাস্ট সিম্পলি গেট স্টার্টেড ক্লিক করতে হবে। করার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ডিরেক্টলি অ্যাকাউন্ট করা, একটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করা। সো আমার মতে ইমেল অ্যাকাউন্টে ডিরেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভালো। বাট সোশ্যাল মিডিয়া দিয়ে ওই অ্যাকাউন্ট মানে সরাসরি আপনি গুগল ক্লিক করেও করতে পারেন, সেক্ষেত্রে ভেরিফিকেশন করতে হবে না। বাট এটাতে প্রবলেম হচ্ছে অন্য ডিভাইস দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে আপনাকে আগে জিমেল লগ ইন করতে হবে, দেন আপনাকে ওইটা ডিভাইস লগ ইন করতে হবে। সো বেস্ট অপশন হচ্ছে আপনি এখানে হাতে টাইপ করেই ইমেল দিয়ে লগ ইন করেন, যাতে ইন ফিউচারে আপনি ওয়েবফ্লো.com এ গিয়েই আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। আমি আমার যে ইমেলটা আছে আপনাদের জন্য তৈরি করছি ওইটা ইউজ করতেছি। আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, আপনার যেটা সুবিধা। আর ওয়েবফ্লোতে আপনি ইচ্ছা মতো অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, সমস্যা নেই। এখন আপনি চিন্তা করতে পারেন ভাই ইচ্ছা মতো কেন অ্যাকাউন্ট তৈরি করবো? কারণ ওয়েবফ্লোতে আপনি দুইটা অ্যাকাউন্ট এট এ টাইম রান করতে পারবেন, দুইটা ওয়েবসাইট আর কি এট এ টাইম রান করতে পারবেন, ঠিক আছে? তো দুইটার বেশি যদি আপনার প্র্যাকটিস করতে মন চায়, আপনি নতুন একটা জিনিস হয়তো ঘাটতে মন চাইলো, আপনার কোর্সের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একদিনেই শেষ হয়ে গেল, আপনার তো 7 দিন সময় থাকবে অ্যাসাইনমেন্ট করার জন্য। বাকি 6 দিন কি করবেন? হয়তো নতুন একটা টপিক আপনি শিখে ওটা প্র্যাকটিস করতেছেন, ইউটিউব দেখে বা কোনো একটা ব্লগ পড়ে। আর সেটা প্র্যাকটিস করতে গিয়ে দেখলেন আর জায়গা নাই বা দুইটা ওয়েবসাইটের বেশি তো করা যাবে না, তাহলে একটা ডিলিট করতে হবে। ফাইন, ডিলিট করে কাজ করতে পারেন। আর মনে হলো না এগুলো তো ডিলিট করা যাবে না, অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিছি, তাহলে আরেকটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে ওটাতে কিন্তু আপনি আরো দুইটা সাইট করতে পারবেন। বুঝতে পারছি? জি ভাই। ফাইন, চলেন আমরা এখন কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে আমাকে বলতে একটা পাসওয়ার্ড সেট করতে, আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন, ঠিক আছে? যেটা আপনার মনে থাকবে, ভুলে গেলে কিন্তু সমস্যা। আচ্ছা, অনেকে হয় কি এত বেশি স্ট্রং পাসওয়ার্ড দেয় যে নিজেই ভুলে যায়, এটা অনেক বেশি স্ট্রং হয়ে গেলে। স্ট্রং পাসওয়ার্ড দেওয়া ভালো, বাট ভুলে গেলে হবে না। অলতো ভুলে গেলেও এখান থেকে অপশন আছে ফরগেট পাসওয়ার্ড করার, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা রিসেট করে না। বাট সবচেয়ে ওয়াইজ ডিসিশন হচ্ছে একবারে পাসওয়ার্ডটা আমি শুধুমাত্র সেট করে নিলে হলো। আচ্ছা, অ্যাকাউন্ট করার পরে এখানে আপনাকে বলবে না ভেরিফাই করতে, বাট একটু পরে গিয়ে আটকাই দিবে যখন আমি সাইটটা পাবলিশ করতে যাবো। বেস্ট অপশন হচ্ছে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি জিমেল ওপেন করে ভেরিফাই এর কাজটা সেরে নেবেন। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? না করলেও সমস্যা নাই, বাট ওই যে বললাম পাবলিশের সময় আটকাই দিবে, আবার রিলোড করে তারপর আবার ঢুকতে হবে, যেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তার থেকে এখনই যদি আপনি ভেরিফাই করে নেন ঝামেলা শেষ হয়ে গেল। আমার এখানে অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যেখানে দেখাচ্ছে ওয়েলকাম টু ওয়েবফ্লো। আচ্ছা, আমি জিমেলটা একটু ওপেন করে নিই। হোপফুলি আমার কাছে ভেরিফিকেশনের ইমেলটা চলে আসছে। এই যে, রাইট, এটা ওপেন করব।
ওপেন হোক। জানি না কেন জানি জুম খুব স্মুথলি চলতেছে, বাকি অনেক কিছুই সমস্যা করতেছে, খুব ভালো জি ভাই, রান এটা করতেছে। আমিও এটা আর দেখে এখন বাকিগুলো সব সারপ্রাইজড হয়ে গেলাম। জুমটা আসলে একদমই প্রবলেম করতেছে না কেন জানি। এটা কালকেও এরকম হয়েছে, ক্লাসেও একটু প্রবলেম হয়েছে, বিশেষ করে ওয়েবসাইট গুলো লোডই হচ্ছিল না। বাট জুমটা খুব স্মুথলি চলতেছিল, কেউ কমপ্লেন করে না যে ভাই কথা শোনা যাচ্ছে না বা কোনো প্রবলেম। আচ্ছা যাই হোক, ভালো, অ্যাটলিস্ট কানেক্টেড থাকা যাচ্ছে খুব স্মুথলি। আচ্ছা, সো ভেরিফাইটা হয়ে গেছে, আমি জাস্ট কি করছি, এটা ওপেন করে কনফার্ম ইউর ইমেল ক্লিক করছি, আমার ভেরিফাই হয়ে অ্যাকাউন্টে চলে আসছে। তো এটার দরকার নেই, বা এটা থাকুক, এটাও একটু দেখি আমরা। শুরুতে যেটা ছিল দুইটা ট্যাব ওপেন হয়েছে। আপনার ব্রাউজারের পাসওয়ার্ড সেভ করবেন না, আমার সময় বাঁচানোর জন্য করলাম, যেহেতু এটা আমার জন্য এত ইম্পর্টেন্ট না। বাট আপনার কোনো কিছু পাসওয়ার্ড ট্রাই করবেন ব্রাউজারে সেভ না করে রাখতে, কারণ ব্রাউজার খুব ইজিলি হ্যাক হয়, এন্ড হ্যাক হইলে এখান থেকে যে পাসওয়ার্ড গুলো সেভ করা আছে এগুলো আপনার দেখা যেত যে ক্ল্যাশ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন। আচ্ছা, so এইখানে যে অপশনটা আসছে, ঠিক আছে, ভেরিফাইয়ের পর তো এখানেই চলে আসছে তাই না? তার আগে যে ট্যাবটা ছিল যেখানে অ্যাকাউন্ট করলাম আমরা, এখানে যে অপশনটা আসছে সেটা হচ্ছে হোয়াটস ইউর নেম। আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন এখানে, কন্টিনিউ। আচ্ছা, এখানে অপশন আসছে দেখেন, আপনি কিসের জন্য সাইটটা তৈরি করবেন, আপনার নিজের জন্য নাকি ক্লায়েন্টের জন্য করবেন, নাকি আপনার কোম্পানির জন্য করবেন। হতে পারে না আপনি আপনার কোম্পানির হচ্ছে ওয়েব ডিজাইনার হিসেবে নিয়োগ পাইছেন, আপনি আপনার কোম্পানির জন্য সাইট করবেন। বা হইতে পারে আপনি আপনার ক্লায়েন্টের জন্য সাইট করতেছেন এখন, তার তার শেষ হয়ে বা ক্লায়েন্টের জন্যই করছেন এটা। অথবা হইতে পারে আপনি আপনার নিজের জন্য করছেন। তো আপনি এখানে যে কোনোটা চুজ করতে পারেন, এটা আসলে একটা সার্ভে জাস্ট, ঠিক আছে? এটা আপনার অ্যাকাউন্টে বা কোনো কিছুতে কোনো ইফেক্ট করবে না। তারপর আপনি আপনার ক্লায়েন্ট সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আপনি কাজ করেন কেন, কিভাবে, আপনি কোনো একটা এজেন্সি মেম্বার হিসেবে কাজ করেন নাকি ফ্রিল্যান্সার একা একা কাজ করেন? তো আপাতত আপনারা তো একা একা কাজ করতেছেন তাই না? তো আমি হলে ধরেন এজেন্সি সিলেক্ট করতাম, বা আপনি যদি এজেন্সিতে কাজ করে থাকেন এজেন্সি সিলেক্ট করবেন, যেটাই সিলেক্ট করেন অ্যাকাউন্টে কোনো পরিবর্তন আসবে না, একই কথা, ঠিক আছে? আচ্ছা, আজকে কি ওয়েবসাইট তৈরি করবেন, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, পোর্টফোলিও, ব্লগ নাকি আদার্স? সব যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি কনফিউজ থাকলে আদার্স সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সবকিছু ডান হয়ে গেলে যেরকম লোড হয়ে আমাকে একটা টিউটোরিয়াল ফেসের মধ্যে দিয়ে নিবে এখন, ঠিক আছে? সো আমাকে এখন বলতেছে যে একটা সাইট তুমি প্র্যাকটিস করে দেখো। তো গেট স্টার্টেড, আমি খালি সাইট নিবো নাকি রেডিমেড একটা সাইট নিবো নাকি একটা টিউটোরিয়াল দেখা স্টার্ট করবো শুরুতে? সো একদম নতুন হলে টিউটোরিয়াল দেখা স্টার্ট করবো। আর আমাদের জন্য তো আসলে দরকার নাই, কারণ আমরা তো শিখতেই আছি তাই না? আমরা ব্ল্যাঙ্ক সাইট নিবো। কেন নিবো রেডিমেড সাইট, কেন নিবো না? কারণ রেডিমেড সাইট নিয়ে আমরা কিছু বুঝবো না আসলে শুরুতে, বেসিক আইডিয়া যেহেতু আমাদের নাই। আমরা অবশ্যই ব্ল্যাঙ্ক সাইটটাই নিবো। ক্লায়েন্ট সাইট নেওয়ার পর আমাকে বলবে ওয়েবসাইটের নাম দাও, আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন, আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো নাম দিতে পারেন। ক্রিয়েট সাইট, এখন একটা সাইট ক্রিয়েট হবে। তো এখন যেটা লোড হচ্ছে এটাকে বলা হচ্ছে ডিজাইনার, এটা মাথায় রাখবেন। ওটা ওয়েবসাইট আমরা যখন এডিট করার জন্য আসবো, তখন আমরা এটা এডিট করবো হচ্ছে ডিজাইনারে। যদি কোনো কোনো ক্লায়েন্ট বলে যে আমি ডিজাইনার নাও, বা এট এ টাইম একটা ওয়েবসাইটের ডিজাইনারে একজনই থাকতে পারে, ঠিক আছে? দুইজন থাকলে যে কোনো একজনের কাছে কন্ট্রোল চলে যাবে। কারণ দুইজন একসাথে করলে এই সাইটটা কনফিগ করতে পারে, দেখা গেল সে একটা সেকশন ডিজাইন করছে, আপনি একটা সেকশন ডিজাইন করছেন, সেভ করছেন, আর তার ইন্টারফেসে তো আপনি যে সেকশনটা ডিজাইন করছেন ওটা নাই তাই না? তো এই জন্য কনফিগ করতে পারে। তো যদি কখনো ক্লায়েন্ট বলে যে আমি ডিজাইনারে আছি, তাহলে ওই ডিজাইনারে একজনই থাকতে পারে, ঠিক আছে? দুইজন একসাথে করলে এই সাইটটা কনফিগ করতে পারে না। তো এই জন্য কনফিগ করতে হবে।
তুমি একটু পরে আসো বা আমি ডিজাইনার থেকে লিভ দিচ্ছি, তখন আপনি বুঝতে পারবেন যে এই এডিটরের কথা বলতেছে আসলে। ওয়েবফ্লোর ভাষায় বলে ডিজাইনার। লোড হয়ে গেছে অলমোস্ট, একটু ওয়েট করতে হবে। ওয়েবফ্লোর এই শুরুর ইন্টারফেসটা একটু স্লো, কারণ একসাথে সে সবকিছু লোড করে। এটি একবার লোড হয়ে গেলে খুব স্মুথলি কাজ করতে পারবে। আর ওয়েবফ্লোর সবচেয়ে ভালো দিক হচ্ছে এরা রেগুলার আপডেট। সব সময় দেখবেন কিছু না কিছু নিয়ে ওদের ডেভেলপাররা কাজ করতেছে, কিছু না কিছু সার্ভিস তৈরি করতেছে। এন্ড ইন ফিউচারে কি আসবে এটারও একটা লিস্ট দিয়ে দেয়। ওদের ওয়েবসাইট, ওদের ব্লগ ঘাটাঘাটি করলে আপনি দেখতে পারবেন যে আর কি কি সামনে আসার সম্ভাবনা আছে, এটা ওরা দিয়ে দেয়। ভাইয়া, ওয়েবফ্লো কি আগামী 10 বছরের মতো কাজ করার মতো একটা সিএমএস? বেশিও হইতে পারে, অ্যাটলিস্ট 10 বছর তো আমরা আশা করতেছি। আর বাকি এরপরও দেখা যায় যে এর থেকে পর অন্য যদি কোনো প্ল্যাটফর্ম চলেই আসে যেটা অনেক পপুলার হয়ে গেল। এখন আপনি চিন্তা করেন, যেই লোকটা অলরেডি ফ্রিল্যান্সিং করতেছে, যেই লোকটা অলরেডি দেখা যাচ্ছে কম্পিউটার নিয়ে আছে, অনলাইন নিয়ে অনেক বেশি অ্যাক্টিভ, সেই লোকটা কি ওইটা আগে অ্যাডপ্ট করতে পারবে, নাকি যে নতুন এসে কাজ শুরু করবে সে আগে অ্যাডপ্ট করতে পারবে? আপনার কি মনে হয়? যে হচ্ছে আর কি কানেক্টেড আছে সে যে আগে। পুরাতন। সে পারবে না? স্বাভাবিক। যেমন এআই, এআই এর বিষয়টা আপনার থেকে কি নতুন কেউ একজন সে ভালো ইউজ করতে পারবে? এটা সম্ভব? এটা সম্ভব না, কারণ তার এটাই, হচ্ছে বুঝতে হবে এনভায়রনমেন্টটা। অনেক কিছু বুঝতে হবে তার, এবং এআই কে যে কি কোশ্চেন করতে হয় আপনার মাথায় যেটা আসবে সেটা তার মাথায় আসবেই না। ঠিক আছে? কোনো অন্য কোনো মার্কেট আসবে, অন্য কোনো একটা প্ল্যাটফর্ম চলে আসবে, যে প্ল্যাটফর্মটা আইসা মার্কেটে হয়তো বা রাজ করবে, সেটাতে আপনি অ্যাডপ্ট করার আগে অন্য কেউ অ্যাডপ্ট করার আগে, এটা আসলে দুর্ভাগ্যজনক, তাই না? তো এটা নিয়ে আসলে অনেক ফ্রিল্যান্সার ভয় পায়। এটা আসলে ভয় পাওয়ার কিছু না। আর আপনার কি মনে হয়, আমি কি ফ্রিল্যান্সিংটা ফ্লোতে স্টার্ট করছি? না, আপনি বাট অন্য কিছু আমি দিয়ে এখন, স্টার্ট করছেন হয়তো। সো তো আমি কি এখন এটা কি এখন যদি আপনি চিন্তা করেন যে পুরা কান্ট্রি ওয়াইজও চিন্তা করেন, তাহলে কিন্তু দেখা যাবে র্যাঙ্ক করলেও কিন্তু আমাকে খুঁজে পাবেন আপনি অ্যাটলিস্ট। ঠিক আছে? যেটা সত্যি কথা কিন্তু। আপনারও একটা সময় এটা নিজে আপনার কাছে একটা কনফিডেন্ট থাকবে যে হ্যাঁ, আমি খুব ভালো করতেছি এই প্ল্যাটফর্মে, বা নতুন একটা প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মটা আমি অ্যাডপ্ট করতে পারতেছি। আর আপনার কি মনে হয়, আমি কি উইক্স এর কাজ পারি না? আমি কি ওয়ার্ডপ্রেস এর কাজ পারি না? আমি ওয়ার্ডপ্রেসে লম্বা সময় কাজ করছি, 4 বছর একটা আমি কাজ করছি, আমি এখনো কাজ করতেছি। বাট ওয়েব ফ্লোটা আমি খুব ভালোভাবে ফোকাস করছি, প্রায় কয়েক বছর হয়ে গেল। এখানে খুব ভালো কাজ হচ্ছে, কারণ আমি এখানে কাজ করতেছি। আমার জন্য যখন আমি ওয়েব ফ্লোটাও পারি, ওয়ার্ডপ্রেসও পারি, নতুন একটা প্ল্যাটফর্ম হলে আইদার সেটা ওয়ার্ডপ্রেসের কাছাকাছি হবে, অথবা সেটা ওয়েব ফ্লোর কাছাকাছি হবে, অথবা অন্য অন্য কোনো একটা প্ল্যাটফর্মের কাছাকাছি হবে, তাই না? তো ওটা আমি সবার আগে অ্যাডপ্ট করতে পারবো, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি ভাইয়া। সো এইটাই, ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি সিএমএস এর পার্টটা ধরে রাখেন, বা যেই কোনো কাজে আপনি ধরে রাখেন, ওয়েবের পার্টটাই ধরে রাখেন, আপনার জন্য জিনিসগুলো ইজি হয়ে যাবে। ইভেন আপনি যদি কোডও স্টার্ট করেন, আপনার জন্য ইজি না বিষয়টা? কারণ আপনি জানেন কোনটা হেডার, কোনটা ফুটার, কোনটা বডি, কোনটা সেকশন, কোনটা ইমেজ, এগুলো তো বুঝেন অ্যাটলিস্ট, তাই না? তো তখন কিন্তু আপনার জন্য এই জিনিসটা অ্যাডপ্ট করাটা ইজি হয়ে যাবে। শুধু থাকতে হবে কি, থাকতে হবে আপনার ওই মানসিকতাটা, যে আমার কাছে আজকে নতুন আরেকটা কাজ যদি আসে আমি শিখে করে দিতে পারবো। আপনাকে এমন অনেক প্রজেক্ট থাকবে যেই প্রজেক্টটাতে আপনি জীবনে নামই শুনেন নাই, এমন একটা ফিচার তাকে করে। হ্যাঁ, আপনি 70% কাজ পারেন, 30%-এর নাম আপনি কোনোদিন শুনেন নাই, বাট আপনি অনলাইন থেকে ঘেটে শিখে কাজ করে দিতে পারবেন। ঠিক আছে? দ্যাটস হোয়াট সাকসেসফুল ফ্রিল্যান্সার্স ডু। স্বাভাবিক, কারণ সেই ফ্রিল্যান্সার সবকিছু জেনে মার্কেট প্লেসে গিয়ে কাজ করতেছে 5 বছর ধরে, এটা কোনোদিনও সম্ভব না। এই 5 বছরে সে অগণিত জিনিস শিখছে। যে কোনো ফ্রিল্যান্সার কাছে যান আপনি, আর আপনাকে ওইরকমই হইতে হবে। ওকে। আচ্ছা, এখানে আমি কি করলাম দেখেন, আপনার স্ক্রিন সাইজের একটা ব্যাপার আছে। তো এখানে একটা স্ক্রিন সাইজ আসে 992, এরকম একটা স্ক্রিন সাইজ আসে কমন। ঠিক আছে? এখন এই স্ক্রিন সাইজটা একটা ছোট স্ক্রিন সাইজ, যেহেতু স্ক্রিনে যতটুকু জায়গা হয় সে অতটুকু একটা সাইজ দেয় সে কমনলি। হ্যাঁ, তো আইদার আপনি আপনার স্ক্রিনের জুমটা কমাই নিতে পারেন প্রপার আউটপুট পাওয়ার জন্য এইভাবে, তারপরে এটা বড় করে নিতে পারেন এরকম। বাট বেস্ট অপশন হচ্ছে জুম আপনি কমান বা না কমান, আপনি এইখানে ক্লিক করে এটার সাইজটা দিয়ে নেবেন কত, 1440 অ্যাটলিস্ট। এটা স্ট্যান্ডার্ড ল্যাপটপ বা ডেস্কটপের সাইজ। বুঝতে পারছি? মনে থাকবে এটা? চাইলে নোট করে রাখতে পারেন। ঠিক আছে? এটাকে এটাকে সব সময় আমরা কাজ করার সময় যে হ্যাঁ, আর 1440। সবসময় আমরা কাজ করার সময় আপাতত আমরা এইটাই সিলেক্ট করে করে কাজ করব, যাতে করে আউটপুটটা সেম থাকে। ঠিক আছে? কারণ এই স্ক্রিনটা এখন যেটা আছে আর এই স্ক্রিনের মাঝখানে যেটুকু স্ক্রিন, এটা কি সেম?
নো এই ভাই। সাদা স্ক্রিনটুকু নাও ছোট না? তো এই ছোট স্ক্রিনে যাতে ওই ওই আউটপুটটা শো করে আমাকে, এই বড় স্ক্রিনের আউটপুট, ওইটাই আমি এখানে করে নিলাম। ঠিক আছে? আচ্ছা, সো এটা 1440 তে কাজ করবো আমরা। আরো অনেক স্ক্রিন আছে, আস্তে আস্তে ধারণা করবো, বাট ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্টের প্রজেক্ট করতে গেলে 1440 তে করবো, তাহলে আমরা আউটপুটটা সবসময় দেখা যাবে যে খুব ভালো একটা আউটপুট পাবো। আচ্ছা, এখন এইটা আসলে কি লোড হইলো, এইটা লোড হইলো আমার ওয়েবসাইটে কি আছে বর্তমানে। এইখানে আমি নেভিগেটরে কি দেখতে পাচ্ছি? নেভিগেটরে দেখতে পাচ্ছি হচ্ছে কি নিচ্ছি, কি ডিজাইন করতেছি সেইগুলা। আর এইখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাড এলিমেন্টস। এখান থেকে আমি এলিমেন্টস অ্যাড করতে পারি। আচ্ছা, কি এলিমেন্টস অ্যাড করবো? একটা ওয়েবসাইটে কি কি থাকে বলুন তো? ইমেজ থাকে, ভিডিও থাকে, ইমেজ, লেখালেখি ভিডিও, থাকে, অ্যানিমেশন লেখালেখি থাকে, থাকে, অ্যানিমেশন থাকে, এগুলাই। ওকে, ব্লগ থাকে। ব্লগ থাকে, ওকে ফাইন, এটার ফুটার, তারপরে বডি। সেটার ফুটার, বডি, হ্যাঁ ফাইন, এগুলো থাকে স্বাভাবিক। বাট রাফলি যদি আমি বলতে যাই, একটা ওয়েবসাইটে মূলত থাকে কি? টেক্সট, মিডিয়া, কালার, তাই না? হ্যাঁ মিডিয়া ভাই, দিয়ে কি বুঝাচ্ছি? এই তিনটে ভিডিও, অডিও, পিডিএফ, যা ধরেন আপনি, ওকে। আর টেক্সট, এই তো। আর ডিজাইনটা হয় কিভাবে? কালার এন্ড লেআউট, তাই না? এগুলোকে আমরা সাজাই, অফকোর্স এইগুলোকে আমরা সাজাই, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে ওইরকম, যে এই কাগজের মধ্যে চিঠি লেখা, এটা পড়ে একজন কান্না করতেছে, এখন আপনি চিঠিটা হাতে নিয়ে দেখলে না, হয় এটা তো শুধুমাত্র কাগজ আর কিছু কালি। আর আপনার কাছে যে জিনিসটা সেম, ওই 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 লোকটার কাছে হয়তো এই জিনিসটা সেম না, তাই না? একটা ওয়েবসাইটে আসলে থাকে কি? একটা ওয়েবসাইটে লেআউটে স্ট্রাকচার করা কিছু লিখা এন্ড মিডিয়া থাকে, আর তো কিছু থাকে না। আপনি বলতে পারেন ভাই বাটন থাকে, বাটনটা কি ভাই? ওই লিখাটাই, তার চারদিক দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি কোনো একটা কিছু তৈরি করছেন যেটা ক্লিয়ারেবল হয়তো, সেই পার্টটা আলাদা, বাট ওটা আদৌ একটা টেক্সটই, তাই না? আচ্ছা, এখন আপনি চিন্তা করেন আইকন কি? আইকন ওই টেক্সটের একটা অংশ, ওটাও কোনো একটা কিছু বা কোনো একটা লেটার বা কোনো একটা কিছু দিয়ে বা কোনো একটা স্ট্রাকচার তৈরি করছে সে। আচ্ছা, তারপরে এর ভিতরে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, সেটা যাই হোক। এখন আমরা এটা করব কিভাবে? সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে একটা ওয়েবসাইট তৈরি হয় কিভাবে। একটা ওয়েবসাইট আসলে মূলত বাঞ্চ অফ পেজেস, অনেকগুলো পেজ। কেমন? যে কোনো ওয়েবসাইট আপনি ওপেন করেন, আচ্ছা, আমি যদি একটু ফার্স্ট যাই আমাকে একটু বলবেন, তো হইতে পারে যে আমি একটু ফার্স্ট যাচ্ছি, আপনার অনেকের জন্য জিনিসটা ধরতে কষ্ট হইতে পারে। ইন্টারনেট অবস্থা খারাপ হইলে এরকম হয়, স্পিডের উপর অনেক সময় বট হিসেবে কাউন্ট করে। ওকে, সো এইখানে আপনি যদি চিন্তা করেন একটা ওয়েবসাইট তৈরি হয়েছে কি দিয়ে, এটা একটা পেজ। আমরা কোথায় আসছি? একটা পেজে তো আসছি, তাই না? এটা কি? আরেকটা পেজ, এটা পেজ, এটা পেজ, এটা এটা এটা, অনেকগুলা পেজ। তার মানে কি একটার পর একটা পেজ, অনেকগুলা পেজ এক জায়গায়, একটা ওয়েবসাইট, তাই না? মিউট জি। রাখতে হবে। কথা যখন বলবো আমি জাস্ট কথা বলবো, আপনারা কথা বলার সময় আনমিউট করে কথা বলে সাথে সাথে মিউট করে ফেলবেন। মাসুদ রানা, একটু কষ্ট করে মাইকটা মিউট করে ফেলেন, থ্যাংক ইউ। সবাই মাইক গুলো মিউট রাখবো, হ্যাঁ? আর যেটা চলে আসবে সেটা কিন্তু রেকর্ড হয়ে যাবে, এটা কাটার কোনো অপশন নেই। ঠিক আছে? সো পুরো ক্লাসের মাঝখানে ওটা থেকেই যাবে, and সেটা হয়তো 1 2 3 4 5 10 বছর পর্যন্ত আপনার ওই নয়েজটা ওই ক্লাসে থেকে যাবে। তো সবসময় আপনি তো জানেন না কি নয়েজ হইতে পারে আপনার আশেপাশে, তাই না? এখন বাকি আমার আশেপাশে হইলে ওটা হইতেই পারে, ওটা আনফরচুনেট, কারণ আমার মাইকটা আনমিউট করেই কথা বলতে হবে। বাট আপনাদের মাইকটা মিউট করার অপশন আছে, মিউট করে রাখবেন। কথা বলতে চাইলে একটা ছোট্ট অপশন শিখাই দিই, সেটা হচ্ছে স্পেস বারে চাপ দিয়ে ধরে কথা বলতে পারবেন। স্পেস বারে যতক্ষণ চাপ দিয়ে রাখবেন ততক্ষণ কথা বললে আমার কাছে আসবে, স্পেস বার ছেড়ে দিলে মিউট মিউট হয়ে যাবে অটোমেটিকলি। চাইলে ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, অনেকে ট্রাই করতেছেন আমি দেখতে পাচ্ছি। তো সবচেয়ে সহজ অপশন এটা। তো এটা যদি আমরা মেনটেন করি আমাদের পরিবেশটা কিন্তু সুন্দর থাকবে, ঠিক আছে? আর পরবর্তী ক্লাস রেকর্ড গুলো আপনিই দেখবেন, আমি তো বসে বসে আমার ক্লাস রেকর্ড দেখবো না অ্যাটলিস্ট, তাই না? তো আপনাদেরই কষ্ট হবে। ওকে, সো আমরা বুঝলাম একটা ওয়েবসাইট আসলে অনেকগুলো পেজ নিয়ে তৈরি হয়। তো আমাদেরকে তাহলে কি করতে হবে? পেজ কিভাবে ডিজাইন করতে হয় এটা শিখতে হবে। তাইলে তো আমরা ওয়েবসাইট ডিজাইন করা শিখে গেলাম, পরবর্তীতে ওই ওই পেজ গুলাকে কানেক্ট করতে হবে একটার সাথে আরেকটা, তাই না? আর তাহলে সর্বপ্রথম আমাদের তাহলে বুঝলাম কি পেজ ডিজাইন করা শিখতে হবে। আচ্ছা, তাহলে তো আমরা শিখেই গেলাম কিভাবে ওয়েবসাইট ডিজাইন করে। এখন পয়েন্ট হচ্ছে একটা পেজ কিভাবে ডিজাইন করে। একটা পেজ আসলে ডিজাইন কিভাবে হয় যদি দেখি, একটা পেজ মূলত এটা কি একটা
সেকশন। এটা একটা সেকশন, এটা আরেকটা সেকশন, এটা আরেকটা সেকশন, এটা আরেকটা সেকশন। বিষয়টা কেমন? সো একটা গ্রাম তৈরি হয় কি অনেকগুলা বাড়ি নিয়ে, তাই না? একটা বাড়ি কেমনে তৈরি হয়? অনেকগুলা ঘর নিয়ে। একটা বাড়ি কিন্তু একটা ঘর নিয়েও হইতে পারে, ঠিক আছে? So, অনেক ওয়েবসাইট আছে একটা পেজের হয়, ল্যান্ডিং পেজ। আচ্ছা, আবার একটা ঘর এটা তৈরি হয় কি দিয়ে? অনেকগুলা কি নিয়ে? দেওয়াল নিয়ে ভাইয়া। ওকে, দেওয়াল তো অবভিয়াসলি ইয়েস। অনেকগুলো রুম নিয়ে, তাই না? একটা রুমেও একটা ঘর হইতে পারে, বাট মূলত একটা রুমের একটা ঘরের ভিতর কি হয়? অনেকগুলা রুম হইতে পারে, তাই না? আচ্ছা, একটা ঘর ধরে নেন একটা পেজ। একটা পেজ অনেকগুলা কি দিয়ে তৈরি হয়? সেকশন অথবা ব্লক নিয়ে। সেকশন দিয়ে তৈরি হয়, ঠিক আছে? রাফলি যদি আমরা চিন্তা করি সেকশন দিয়ে তৈরি হয়। আচ্ছা, সেই সেকশনের ভিতরে আবার অনেকগুলা ব্যাপার স্যাপার থাকে। সেকশনের ভিতরে হয়তো বা দুইটা কলামে ভাগ থাকতে পারে, তিনটা কলামে ভাগ থাকতে, যেমন এটা কয়টা কলামে ভাগ আছে? কলাম বলতে বুঝাচ্ছি লম্বা লম্বি যদি দুইটা আমি করে। ভাগ করি। যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, এটা একটা কলাম, এটা একটা কলাম, রাইট? পাশাপাশি। আচ্ছা, এখানে কয়টা কলাম? দুইটা করে। এখানেও এই একটা কলাম, এই একটা কলাম। এখানে এখানে দুইটা, দুইটা, এখানে এখানেও তো দুইটা, এখানে কয়টা? এখানে একটা। এখানে একটা, রাইট? এখানে right, দুইটা, এইখানে কয়টা? এখানে 5টা। পাঁচটা কলাম। পারফেক্ট, দুইটা কলাম। এখানে কয়টা কলাম? দুইটা। 3টা করে। তিনটা না দুইটা? কোর্সের এখানে তিনটা ভাইয়া। তিনটা কলাম। তার মানে একটা সেকশন আবার ভাগ হয় অনেকগুলা কলাম নিয়ে, এক দুই তিন চার যা হয় এরকম সোয়ান, অনেকগুলা কলাম নিয়ে তৈরি হয়। আচ্ছা ফাইন। এখন আমরা যদি একটা কিছু তৈরি করতে চাই এখানে, সেটা তৈরি এখন আবার এই সেকশন গুলোর নাম হয়, হ্যাঁ? যেমন এই একদম শুরুর যে সেকশনটা, এটাকে কি বলে? হেডার। পরবর্তী যে সেকশনটা, হেডারের পর পর যেটা আসে, যেটা পুরো স্ক্রিন জুড়ে থাকে হেডারের পর পর, সেটাকে কি বলে? হিরো সেকশন। হিরো সেকশন। তারপরে এরপরে এটা হইতে পারে কোন একটা ইনফরমেশন সেকশন, এটা অ্যাওয়ার্ড এন্ড প্রোগ্রাম সেকশন। এটা আবার নাম হয় হচ্ছে কি আছে কন্টেন্ট, এটার উপর ডিপেন্ড করে, তাই না? অ্যাবাউট সেকশন, ভিডিও সেকশন, ঠিক আছে, টার্গেটেড মার্কেট প্লেস সেকশন, তারপরে অ্যাবাউট সিইও সেকশন, সো অন। আচ্ছা, এখন আমরা আজকে ডিজাইন করার একটু শুরুতে কিছু বেসিক কাজ শিখি। সর্বপ্রথম তাহলে আমরা বুঝলাম একটা ওয়েবসাইটে সবচেয়ে বেসিক যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা সেকশন, রাইট? তো এলিমেন্টস অপশনে চলে যাবো। এখানে একটা অপশন আছে সেখানে। আচ্ছা, একটা জিনিস আপনাদের একটু পরিবর্তন থাকতে পারে, যেমন এরকম থাকতে পারে আপনাদের এরকম কাজ করতে গেলে, ধরেন এই যে এটা হাইড হয়ে যায়, পাশের এটা নাই হয়তো, এটার এই যে 3 নাম্বার যে অপশনটা না, নেভিগেটর, এইটাই হচ্ছে ওই অপশনটা। মানে কি আছে বর্তমানে আমাদের পেজে? শুধুমাত্র কি আছে? বডি। বডি, আর তো কিছু নাই। আচ্ছা, আস্তে আস্তে যখন আমরা কাজ করবো এগুলো বাড়তে থাকবে, হ্যাঁ? তো আপনি যদি চান একটু পর পর চেক করে দেখবেন কি কি আছে, তাহলে এইভাবে চেক করতে পারেন। আর যদি মনে করেন না একবারে থাকবেই সবসময় এখানে, তাহলে এখানে ক্লিক করে এই যেখানে একটা পিন আইকন আছে, যেভাবে আমরা এক্সটেনশন পিন করে রাখছিলাম ওইরকম পিন করলে এটা পাশে পিন হয়ে যাবে। অনেকের হয়তো পিন করার অপশনটা দেখাবে না, কেন? হয়তো বা তার স্ক্রিনটা ছোট, ঠিক আছে? যেমন আমি 16 ইঞ্চির ল্যাপটপ ইউজ করতেছি, ওকে? এখন আমার স্ক্রিনে হয়তো দেখাইছে, এখন আপনার স্ক্রিনে নাও দেখাইতে পারে, আপনার হয়তো বা 13 ইঞ্চি বা 14 ইঞ্চির ল্যাপটপ, বা আরো কারো বড়, তাহলে যদি বড় হয় তাহলে তো তাকে দেখাবে। So, আপনি যদি না দেখায়, এটা একটা সলিউশন হচ্ছে যেখান থেকে জুম মাইনাস করে নেবেন, 90 বা 80% করে নেবেন, তাহলেই দেখবেন যে এই যে পিন অপশনটা চালু হয়ে গেছে, তখন আপনি পিন করে নিতে পারেন। এটা পিন করলে কি লাভ একটু পরে দেখতেছি। আচ্ছা, জুম যেগুলো করছি আমি, এখন একবারে যদি আমি জুমটা বাতিল করতে চাই, কন্ট্রোল 0 দিলে 100% হয়ে যাবে আর কি। অনেক সময় আমরা অনেক ছোট করি, আবার প্লাস প্লাস দিয়ে বড় করি, তার থেকে একবারে কন্ট্রোল 0 দিলেই হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন পয়েন্ট হচ্ছে আমি এইখানে প্লাস ক্লিক করে আমাকে অনেক এলিমেন্টস দেখাবে। এখানে এখান থেকে সর্বপ্রথম যেটা নেবো সেটা হচ্ছে সেকশন, এবার ধরে টেনে নিয়ে এখানে ছেড়ে দিব, চলে আসলো।
আচ্ছা, ও আমাকে কিছু টিউটোরিয়াল ফেসের মধ্যে দিয়ে নিবে যে এগুলো কমপ্লিট করো। আপনি চাইলে এগুলো কমপ্লিট করে ট্রাই করতে পারেন। আচ্ছা, সেকশন চলে আসছে। এখন এই সেকশনের ভিতরে সবসময় একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, একটা ওয়েবসাইট সবসময় একটা স্ট্যান্ডার্ড ভ্যালু মেনটেন করে। যেমন আমি যে স্ক্রিনটায় আছি, আমার ওয়েবসাইটটা কি পুরো স্ক্রিন জুড়েই আছে নাকি দুই পাশে একটু একটু জায়গা খালি রাখছে, মার্জিন খালি রাখছে, দেখেন তো। মার্জিন খালি রাখছি, প্যাডিং রাখছি। ওয়েবসাইট কিন্তু এরকম হইলে হইতে পারতো, পারতো না? একবারে গায়ে লেগে আছে সাইডে। জি ভাই। আর দেখতে কি ভালো লাগতেছে? দেখেন তো, না। খুবই বিশ্রী লাগে। বিশ্রী লাগে তাই না, এই যে দুই পাশে যদি এরকম লেগে থাকে। আচ্ছা, এইটা থেকে বাঁচার জন্য যে অপশনটা, এটাকে বলে হচ্ছে কন্টেইনার। যে কন্টেইন করে রাখে, মাঝখানে কতটুকু জায়গার ভিতরে থাকবে এটা। বাইরে যদি জায়গা থাকে বাইরে থাকবে, এর এই বাইরে ব্যাকগ্রাউন্ড থাকবে, বাট কন্টেন্ট থাকবে না। ঠিক আছে? এর বাইরে কি থাকবে? ব্যাকগ্রাউন্ড থাকবে বাট কন্টেন্ট থাকবে না। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, জি ভাই। বাট কন্টেন্টটাকে এই এই বাইরে চলে গেছে, যায় নাই কিন্তু। তো এখানে কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে। স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য আমরা কন্টেইনার ইউজ করতে পারি। কোনটা? এই যেটা। এটা কোথায় নিব? সেকশনের ভিতরে নিলাম। আচ্ছা, এখন কন্টেইনারটা কতটুকু জায়গা নিবে, এইটাও একটা ব্যাপার আছে। যেমন এই কন্টেইনারটা কতটুকু জায়গা নিছে আমরা দেখতে পারবো যখন কন্টেইনার, এখন কি কন্টেইনারটা সিলেক্ট করা আছে না? দেখেন তো, এই যে সিলেক্ট করা আছে। জি ভাই। আচ্ছা, এইখানে দেখেন ম্যাক্স উইথ কত আছে। 940। তাহলে এই কন্টেইনারটা কতটুকু জায়গা নিচ্ছে? 940। 940 পিক্সেল। 940 পিক্সেল জায়গা নিচ্ছে, এটা ম্যাক্স উইথ, ম্যাক্সিমাম এটা নিচ্ছে। আচ্ছা, এর থেকে ছোট দরকার হলে সে হয়তো ছোট হবে, বাট এর থেকে বড় হবে না। স্ক্রিন যত বড়ই হোক, সে 940-এর ভিতরেই কন্টেন্টকে ধরে রাখবে। সবসময় মাথায় রাখবেন, কন্টেইনারে সবসময় ম্যাক্স উইথই দিতে হয়, অন্য কোনো কিছু টাচ করতে হয় না। শুধু কন্টেইনারের ক্ষেত্রে বলতেছি, হ্যাঁ। কন্টেইনারটি কিন্তু স্পেশাল কেস, তাই না? যে পুরো ওয়েবসাইটে একই সেম সাইজ রাখতেছে সবকিছু। এখন কন্টেইনারটাতে আমরা কি ইউজ করব দেখেন। আমরা ইউজ করব আমাদের স্ক্রিন কতটুকু তার উপরে ডিপেন্ড করে সে জায়গা নিবে। আপনি স্ক্রিন যদি বড় হয়, তার উপরে ডিপেন্ড করে সে এতটুকু জায়গা নিবে। স্ক্রিন যদি ছোট হয়, তার উপরে ডিপেন্ড করে সে জায়গা নিবে। এই যে স্ক্রিনের উপর ডিপেন্ড করে যে জায়গা নেওয়াটা, এটাকে বলা হচ্ছে ভিউ পোর্ট উইথ। কি বলে? ভিউ ভিউ পোর্ট উইথ। ভিউপোর্ট উইথ। হ্যাঁ, এটা শর্ট ফর্ম কি? ভি ডব্লিউ। ইলেকট্রো। আচ্ছা, এখন ভিডব্লিউ কি? যেমন এটা তো পিক্সেল, পিক্সেলও কিন্তু একটা একক, তাই না? যেমন আমরা ইঞ্চি আছে না, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, এরকম। তো পিক্সেলটাও এরকম। তো পিক্সেলটা ধরতে পারেন একটা সুতা যতটুকু, অতটুকু। তো 5টা সুতা এক জায়গায় করলে ততটুকু জায়গা হবে। আপনি চিন্তা করতে পারেন 5 পিক্সেলে অলমোস্ট অতটুকু জায়গা হবে। ঠিক আছে? এটা কম বেশি হইতে পারে, আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে। ফাইন। ওরকম ভিডব্লিউটাও একটা একক। এখন ভিডব্লিউ ম্যাক্সিমাম কত হইতে পারে, যদি বুঝতে থাকেন তাহলে বলতে পারবেন। 80%, 90%। ম্যাক্সিমাম কত দেওয়া সম্ভব? 100%। 100%, তাই না? জি ভাই। আচ্ছা, এর থেকে বেশি দেওয়া যায়, যায় না তা না, বাট ভিউপোর্ট যেহেতু উইথটা স্ক্রিনের ভিতরে রাখতে গেলে সর্বোচ্চ 100% দিলে আমি স্ক্রিনের ভিতরে থাকবে, মানে পুরো স্ক্রিন থাকবে। 90% দিলে কি হবে? একটা স্ক্রিনের স্ট্যান্ডার্ড 90 ভাগ মেনটেন। জায়গা নিবে, তাই না? স্ক্রিনটাকে সে 100টা ভাগ করে দেখবে কতটুকু আছে, তার 90 ভাগ জায়গা সে দখল করবে। আচ্ছা, আমরা তাহলে ওইটা ট্রাই করি। এখানে আমরা 90 দিলাম, এন্ড এখান থেকে কি সিলেক্ট করব? ভিডব্লিউ। দেখেন তো ভিডব্লিউ আছে কিনা। জি ভাই। বুঝছে? কন্টেইনারে আর অন্য কিছুতে হাত দিব না। এটা কেন, আমরা ইন ফিউচারে বুঝতে পারবো প্রজেক্ট করার সময়। আচ্ছা, সো আমার তাহলে কি আসলো? একটা সেকশন, তার ভিতরে কি আসছে? কন্টেইনার। কন্টেইনার। ফাইন। এখন আমার কি লাগবে আর? ধরেন আমরা আজকে একটা হিরো সেকশন ডিজাইন করব। যে কোনো একটা ডেমো নিতে পারি আমরা। ধরেন এটা আমরা আমাদের স্যাম্পল হিসেবে নিলাম। ওকে। সো এটা কি? বড় একটা সেকশন, তার মাঝখানে একটা বড় টেক্সট, তারপর একটা ছোট টেক্সট,
তারপর একটা বাটন, তৃতীয় বাটন। আর পিছনে কি আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ। পারফেক্ট। তাহলে আমাদেরকে কি নিতে হবে? এটার ভিতরে কন্টেন্ট নিতে হবে। কন্টেন্ট পাবো কই? এলিমেন্টস। এলিমেন্টসে। এই যে এলিমেন্টসে গেলাম। So, সর্বপ্রথম একটু নিচে যদি আমরা যাই, এখানে আরো অনেক অপশন আছে, এগুলো আস্তে আস্তে ঘাটবো আমরা। টাইপোগ্রাফি অপশনে চলে গেলাম। টাইপোগ্রাফি মানে লিখা, ঠিক আছে, সহজ কথায়। সো লিখা কেমন লিখা লাগবে? হেডিং নাকি প্যারাগ্রাফ নাকি লিঙ্ক টেক্সট নাকি টেক্সট ব্লক নাকি বাকি যে অপশন গুলো, কোনটা মনে হয় এই হেডিং। প্রথমটার ক্ষেত্রে? প্রথমে হেডিং নিব। কারণ এসইও স্ট্যান্ডার্ড মেনটেন করে বলছি, আর টেক্সট হেডিং এ আর কি বড় বোল্ড সহজে নেওয়া যায়। বড় হয়, তাই না? আচ্ছা। সো যেহেতু হিরো সেকশনের প্রথমটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টেক্সট পুরো ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে? এটা কি হয় সবসময়? H1 হয় এইটা, ঠিক আছে? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট না? জি ভাই। আর সবচেয়ে যেহেতু বড় টেক্সট দেখেই বোঝা যাচ্ছে এটা হেডিং হবে। তারপরে এসইওর একটা ব্যাপার স্যাপার আছে, এগুলো আমাদের আস্তে আস্তে স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করতে হবে। তাহলে আমরা কি বড় টেক্সটের ক্ষেত্রে নিব হচ্ছে হেডিং। ছোট টেক্সট নিয়েও যে বড় করা যায় না তা না, এটা কন্ট্রোল আমার হাতেই, বাট সবসময় স্ট্যান্ডার্ড হিসেবে আমরা হেডিংটা নিব। নিলাম হেডিং। আচ্ছা, হেডিংটা এখন লিখতে হবে। কি লিখবো? হিরো সেকশন। তো লিখবো কিভাবে? লিখি তো সেটিং ক্লিক করে, এই যেখানে আছে না, জি ভাই। এইখানে লিখতে পারি। ওকে, এখন ধরেন এইখান থেকে লিখবো না, তাহলে এইখানে ডবল ক্লিক করেও লিখতে পারি। জাস্ট ডবল ক্লিক করে এই যে এখন এখানেও লেখা সম্ভব। বুঝতে পারছি? জি তো ভাই। দুই জায়গা থেকেই লেখা সম্ভব। যখন আমরা পেস্ট করব কোনো কিছু, তখন আমরা যে বাইরে যদি ক্লিক করি, তাহলে আবার সেটিং অপশন চলে আসবে, এইখানে পেস্ট করব। আর যখন হাতে লিখবো, তখন এইখানে হাতে লিখবো। বুঝতে পারছি? ডাবল ক্লিক করলে কি পুরোটা সিলেক্ট হয়ে হ্যাঁ, যায়? ডাবল ক্লিক করলে এই যে সিলেক্ট করা যায়, সবই করা যায়। না, ওয়ার্ড ফাইল ছিল না আপনারা হচ্ছে অফিস ওয়ার্ড বা এই ধরনের কাজ করছে না, ওইখানে যে অপশন ছিল যেরকম এডিট করা যায়, সিলেক্ট করা যায়, ওরকম। ঠিক আছে? আচ্ছা, এখন বর্তমানে আমি কি সিলেক্ট করা আছি? হেডিং। হেডিং 1, তাই না? এটা কিসের ভিতরে আছে? কন্টেনারের ভিতরে। কন্টেনারটা কিসের ভিতরে আছে? সেকশনের সেকশনের ভিতরে। ভিতরে। সেকশন কিসের ভিতরে আছে? বডির ভিতরে। এর ভিতরে। ক্লিয়ার বিষয়টা? জি। আচ্ছা, এইটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না, না ভাই। ক্লিয়ার। আচ্ছা, কারো কনফিউশন থাকলে বলতে পারেন। যার ক্লিয়ার সে তো ক্লিয়ার বলছে, সে কিন্তু আপনাদের সবার হয়ে বলে দেয় নাই, হ্যাঁ? তো বাকি কারো কনফিউশন থাকলে কিন্তু অবশ্যই বলতে পারেন, লজ্জা পাওয়া যাবে না। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এটা গেল আমাদের হেডিংটা। একটু পরে ডিজাইন পার্টে আসতেছি, তারপরে আবার যাব। এর নিচে কি আসবে? একটা টেক্সট আসবে। এখন টেক্সট যদি অনেকগুলা হয়, তাহলে হয় হচ্ছে প্যারাগ্রাফ। আর যদি অল্প একটু টেক্সট হয়, তাহলে হয় হচ্ছে টেক্সট ব্লক। এটা মনে রাখবেন। So, অনেকগুলা টেক্সট হইলে প্যারাগ্রাফ, অল্প একটু টেক্সট হইলে টেক্সট ব্লক। টেক্সট ব্লক। এটা টেনে নিয়ে এটা নিচে দিয়ে দিব, হ্যাঁ? ওই যে আমরা নেভিগেশনের মধ্যে দেখেন দেখা যাচ্ছে এটা কোথায় আসবে, এটা দেখা যাচ্ছে। যদি আমি উপরে দেই, এখন কই যাচ্ছে? কই যাবে এখন ছাড়লে বল? উপরে যাবে। আমি ধরে রাখছি ক্লিক করে, হ্যাঁ, সেকশনের ভিতরে চলে যাবে, তাই না, উপরে? জি ভাই। এখন হেডিং এর হেডিং এর নিচে। ভালো করে দেখেন। কন্টেইনারের নিচে, হেডিং এর কন্টেনার। উপরে, কন্টেইনারের নিচে। কন্টেনারের ভিতরে। কন্টেনার ভিতরে হয়ে গেছে। এখন হেডিং এর নিচে। কন্টেনারের ভিতরেই আছে, বাট হেডিং এর নিচে আসতেছে, তাই না? নিচে। চলে আসছে না? ওকে। এখন আমরা এখানে টেক্সটটা বসাইতে হবে, এই টেক্সটটা। এখন এই টেক্সট আপনি চাইলে লিখতে পারেন, বাট একটা অপশন আছে ইমেজ থেকে টেক্সট কপি করার। এটা কি আমরা জানি? জি ভাই। বলতো কিভাবে? ইমেজ থেকে টেক্সট কপি করা শিখতে চান? গুগল লেন্স দিয়ে। কপি ফিশ দিয়ে করা যাবে। কি দিয়ে কপি করা ফিশ। যায়? কপি ফিশ এক্সটেনশন। কপি ফিশ। কপি ফিশ, এক্স্যাক্টলি। এটা কোথা থেকে শিখছেন? এটা সাইদুল ভাই শিখাই দিছিল। কপি ফিশ এক্সটেনশন। কি কোন ব্যাচে ছিলেন এর আগে? 235 ভাই। আচ্ছা আচ্ছা। আপনার 235 কি ছিল, কম্বো ই কমার্স? না ভাই, শপিফাই এলিমেন্টর।
200, আচ্ছা 235, জি জি। 237 চলে গেছে। ওকে গ্রেট। 235 তো কয়েকদিন আগে শেষ হয়েছে না? আপনাদের ফাইবার ক্লাস শুরু হয়েছে? তো ভাই ফাইবার শেষ হয়ে গেছে, আপওয়ার্ক চলতেছে। ও ওয়াও, গ্রেট। ওকে, সময় খুব তাড়াতাড়ি চলে যায়। কিন্তু ভাই দুইটা অর্ডার এমন সময় পাইলাম, দুইটা অর্ডার শেষ করার পরে এমন একটা ধাক্কা খেলাম, আমার গিগ গুলো সব নিচে নিচে চলে গেছে। ইমেল করেন, আপওয়ার্ড সাপোর্টে ইমেল করেন, যারা এই কারণে কিছু হয়েছে এদেরকে আবার উঠাই দিছে। আমরা কথা বলছি আপওয়ার্ড ইসের সাথে, ফাইবারের সাথে। তো ফাইবার বলছে যারা সাপোর্টে ইমেল করবে, তো ইমেল করার পরে তাদেরকে এই বিষয়গুলো সলভ করে দিবে। আমাদের কমিউনিটি লিডারের সাথে কথা হয়েছে আমাদের, আমাদের অনেক স্টুডেন্টই অলরেডি ইমেল করে এটা সলিউশন পেয়ে গেছে। আচ্ছা, সো এটা গেল। হ্যাঁ, এখন আমি কি ইনস্টল করছি? কপি ফিশ। এটা যদি ক্লিক করি, এইখানে দেখেন একটা অপশন আছে মার্ক করার। So আপনি যদি মার্ক করেন, যেটুকু মার্ক করবেন ওইটা টেক্সটটা সে লিখে দিবে। লিখে দিছে না? জি ভাই। আপনি কপি করেন, ওই ফ্লোতে চলে যাবেন, এইখানে ডাবল ক্লিক করে পুরোটা মার্ক করে ফেলে দেন। আপনি যেটা কপি করে নিয়ে আসছেন ওটা পেস্ট করে দেন। আচ্ছা, আবার বাইরে ক্লিক করার সময় কি হয়, এরকম লিস্ট সিলেক্ট হয়। আচ্ছা, পুরোটা সিলেক্ট করলাম, পেস্ট করে দিলাম, চলে আসছে না? এর নিচে কি আসবে? বাটন। বাটন। নিয়ে যাব, দিয়ে দিলাম বাটন। আচ্ছা, বাটনের ভিতরে কি টেক্সট আছে দেখি তো। কল টু অ্যাকশন। আচ্ছা। তো এখানে আমি ডাবল ক্লিক করে সেম ভাবে কল টু অ্যাকশন। এই তো আমার কন্টেন্ট, তাই না? জি ভাই। আচ্ছা, এখন আমি এগুলোকে কি করব? ডিজাইন করব। তার আগে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে না? জি ভাই। ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। তো আমরা চলেন ব্যাকগ্রাউন্ড নেই। ডিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড বোঝাচ্ছে। একটু ডার্ক দিতে ভাইয়া, নেই। এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো তো অনেক ভারী থাকে, তো এগুলা হালকা করার জন্য আমরা কি করব? ইমেজ রিসাইজার ইউজ করতে পারেন, বা যদি দ্রুত সলিউশন চান তাহলে এটা বড় স্ক্রিনে প্রিভিউ করবেন, পরে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি ওয়েবপি ইনস্ট্যান্ট ফরম্যাটে ইউজ সলিউশন করলে দরকার। কি ভালো হয়? হুম হুম। ওয়েবপি ফরম্যাটে ইউজ করলে কি ভালো হয়? আচ্ছা, ওয়েবপির ক্ষেত্রে হ্যাঁ ওয়েবপি ইউজ করতে পারেন, সেটা ওয়েবসাইটের জন্য ভালো, ওয়েবসাইট দ্রুত এটাকে রিড করতে পারে, সেটাও করতে পারেন হ্যাঁ। কিছু কিছু প্ল্যাটফর্ম ওয়েবপি সাপোর্ট করে না, বাট বেশিরভাগ প্ল্যাটফর্মে ওয়েবপি সাপোর্ট করে। আর কিছু প্ল্যাটফর্ম আছে ওয়েবপি অটোমেটিকলি কনভার্ট করে ফেলে। আপনি যে কোনো কিছু আপলোড করবেন ওয়েবপি তে কনভার্ট করে আপনার ওয়েবসাইটের স্পিডটা ঠিক রাখবে। ওয়েব ফ্লোতেও এরকম ফিচার আছে। ওয়েব ফ্লো কি করে, ওয়েবসাইট গুলোকে ওয়েবপি ফরম্যাটেই লোড করে। তো দেখা যায় আপনি যত বড় ইমেজই দেন, সে অটোমেটিকলি ওটাকে কম্প্রেস করে, ওটাকে রেজুলেশন ঠিক রাখবে, বাট ইমেজটাকে কম্প্রেস করে শো করবে। আচ্ছা, সো আমরা কি করব এখন? ব্যাকগ্রাউন্ডটা কিসে হবে বলেন তো? হেডিং এর ব্যাকগ্রাউন্ড হবে নাকি কন্টেনারের ব্যাকগ্রাউন্ড হবে? সেকশনের ব্যাকগ্রাউন্ড হবে ভাই। সেকশন। কারণ কি? কারণ হচ্ছে ওটা ফুল স্ক্রিন জুড়ে আছে, আর আমার Screen। সেকশনটা ফুল স্ক্রিন জুড়ে আছে। আচ্ছা, যদি কন্টেনারে দেই তাহলে কি কাজ হবে না? কাজ হবে, আমার ডান পাশে বাম পাশে একটু জায়গা খালি থাকবে। ফাঁকা থাকবে, তাই না? কারণ এটা তো অত বড় না। তো আমাদের পুরো স্ক্রিনটা নিতে চাইলে সেকশনটা ধরতে হবে। এখন কি ধরে আছি? সেকশন। সেকশন। এখন হেডিং। ready। তো আপনি এইখান থেকে ক্লিক করেও ধরতে পারেন, যখন হোভার করবেন নিচে লেখা আসবে কি সিলেক্ট করে আছেন, অথবা এইখান থেকেও সিলেক্ট করতে পারেন, যেমন এইখান থেকে সেকশন সিলেক্ট করলাম। আচ্ছা, করার পরে আপনারা দেখতে পারবেন এইখানে সব সময় এই সেম অপশন গুলাই থাকে সবকিছুর ক্ষেত্রে। প্রথমে স্পেসিং, তারপর সাইজ, তারপর পজিশন, টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ডস। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডস এর মধ্যে আপনি কি করবেন? একটা নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন প্লাস দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখানে কালারের অপশন ছিল, কালারও দিতে পারেন। যদি ইমেজ অ্যাড করতে চান তাহলে প্লাস দিয়ে অ্যাড করতে হবে। আচ্ছা, ইমেজ অ্যাড করলাম, চুজ ইমেজ আমরা কি দিব। এখানে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো একসাথে?
পারবো। আচ্ছা, so এখান থেকে যে আমি যে ডাউনলোড করে রাখছি ওইটা টেনে এনে এখানে ছেড়ে দিব, অথবা আমার যে ফোল্ডার আছে ওখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দিব। আচ্ছা, এইখানে একটা প্রবলেম হয়েছে, দেখেন আমরা একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, এটা জেপিজি ফরম্যাটের ইমেজ না, বাট এটাকে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করা আছে, এই কারণে এটা কাজ করতেছে না। ঠিক আছে, সো এটাকে করাপ্টেড বলতেছে। আমরা একটা কাজ করতে পারি, ইজি সলিউশন আজকের জন্য, সেটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, তাই না? আর যদি ব্যাকগ্রাউন্ডের যে বিষয়গুলো, এগুলো তো ক্লায়েন্ট প্রোভাইড করবে আমাদেরকে। তারপর যদি আমাদের কখনো লাগে অনলাইন থেকে ইউজ করা, আমরা তার এগুলো ইউজ করবো না গুগল থেকে, আমরা সবসময় ইউজ করবো চান্স স্প্ল্যাশ, অবশ্যই পিকজাবে, পিপিক, এই ধরনের সাইট ইউজ করবো আমরা। ঠিক আছে, এখান থেকে আমি এইচডি রেজুলেশনের ভালো ইমেজ পাবো। যেমন আমি যদি এখানে দিই ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড, তাহলে দেখবেন অনেক ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড আছে। সরি, একটা মিনিট। ওকে, আচ্ছা, এটা যদি সার্চ করি, এই যে এটা অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন আপনারা। ঠিক আছে, এই যে সেগুলো আপনি চাইলে একদম এইচডি রেজুলেশনের লাইসেন্স সহ ডাউনলোড করতে পারবেন ফ্রি অফ কস্ট। ফাইন, সো এইখানে আমার যেটা ছিল স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি। এই যে আপলোড অপশন আছে, এখানে ক্লিক করব, স্ক্রিনশটটা যেখানে আছে আমি ওখান থেকে এটা ডাবল ক্লিক করে বা ক্লিক করে সিলেক্ট করে দিব। আপলোড হচ্ছে। চলে আসছে, রাইট? আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করার পর স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে, আপনি ব্যাকগ্রাউন্ডটা যদি সুন্দর মতো সেট করতে চান সেকশনে, সাইজটা হবে কভার। ঠিক আছে, আর পজিশনটা হবে একদম সেন্টারের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা। ঠিক আছে, আর টাইল যেটা, এটা আপনি এখান থেকে জাস্ট ক্রস করে দিবেন। তো এই তিনটা পয়েন্ট সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আমাদের সেকশনটা কি ছোট হয়ে গেল না একদম? এটা অনেক বড় না? বড় কিভাবে করতে পারি বলুন? একটা ফিক্সড হাইট দিতে পারি, আর না হলে হচ্ছে ভিউ পোর্ট হাইট দিতে পারি। ফিক্স সাইড দিতে পারি বা ভিউপোর্ট দিতে পারি, অথবা উপরে নিচে একটা স্পেসিং দিতে পারি, তাই না? মানে এটা কিন্তু একদম সেন্টারে নাই, একদম সেন্টারে আছে কি, যদি আমরা একটু মাপি, একদম সেন্টারে কিন্তু নাই, নিচে একটু জায়গা কম আছে না? আমরা কি করতে পারি বলেন তো, উপরে নিচে পেডিং দিতে পারি। আচ্ছা, পেডিং দিতে পারি, মার্জিন কেন দিতে পারি না? পেডিং মার্জিন দুইটাই তো জায়গা দেয়। মার্জিন দিলে মার্জিন দিলে সেকশনের উপরের বাইরে থেকে যাবে। জায়গা হবে। মার্জিন দিলে সেকশনের বাইরে মার্জিন আসবে, প্যাডিং হলে ভিতরে আসবে। ভেতরে আসবে, মানে ব্যাকগ্রাউন্ড সহ আর ব্যাকগ্রাউন্ড ছাড়া পেডিং যদি দেই তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড সহ বড় হবে। আর মার্জিন যদি দেই তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়া জায়গা ছাড়বে, তাই না? জি। তো আমরা কি করবো, উপরে নিচে একটা ভালো অ্যামাউন্টের পেডিং দিব। সো উপরে আমি পেডিং দিলাম ধরেন হচ্ছে 300, আর নিচে আমি পেডিং দিলাম ধরেন 250। বড় হয়ে গেছে না সেকশন? জি ভাইয়া। আমাদের আরো বেশি লাগলে আমরা আরো বেশি দিতে পারি। আচ্ছা, আমি আরেকটু বাড়াই দিই। ওকে, সো আমরা যে সবসময় পেডিং ইউজ করে এটা করবো তা না, আমি জাস্ট ইজি করার জন্য আজকে এভাবে করতেছি। ইন ফিউচার আমরা আস্তে আস্তে আরো অনেকগুলো সিস্টেম শিখবো, একটা জিনিস অনেক ভাবে করা যায়।
ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, যেগুলো ডিজাইন করতে হবে, ঠিক আছে, এগুলা ডিজাইন করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে হেডিংটা। হেডিংটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হেডিংটার ডিজাইন যদি আমি দেখি, হেডিংটা কোথায় আছে, মাঝখানে, তাই না? আর এটা অনেক মোটা একটা টেক্সটে লেখা আছে, আর এটা অনেক বড়ও বটে। তো আমি কি করব, এটা সিলেক্ট করব, নিচে চলে যাব, এটার অ্যালাইনমেন্ট কোথায় হবে, টাইপোগ্রাফির সেন্টার। সেন্টার। টেক্সটের সাইজটা আমাদেরকে দিতে হবে, ধরেন আমি টেক্সটের সাইজ দিলাম 90 পিক্সেল, বড় হয়ে গেছে না? বা 110 দিতে পারে, যেহেতু অনেক বড়। ওকে, তারপরে এইখান থেকে আমাদের ওয়েটটা কেমন হবে, বোল্ড দেওয়া আছে, কালারটা কেমন বলেন তো? সাদা। সাদা। এই যে কালারে সিলেক্ট করব, কালারে এই যে দেখেন এখানে পয়েন্ট আছে অনেকগুলো, এখান থেকে হচ্ছে কোন কালারটা নিবেন, এটা, এন্ড এটা হচ্ছে কালারের কোন শেডটা নিবেন। ঠিক আছে, আমাদের যেহেতু সাদা, যে কোনো কালারের একদম কর্নারে উপরে নিয়ে আসলেই সাদা হয়ে গেল, লিখেই চলে আসছে হোয়াইট। ওকে, আচ্ছা, এইখানে হচ্ছে হাইট। হাইট মানে হচ্ছে দুইটা লাইনের মাঝখানের দূরত্বটা, ঠিক আছে। আর আমাদের তো একটা লাইনই, তারপরেও হাইটটা একটা স্ট্যান্ডার্ড হাইট দিতে হবে। সো হাইট সবসময় কেমন হয়, হাইটটা হয় হচ্ছে সাইজ যা আছে তার থেকে একটু বেশি হয়, বা তার 1.5 গুণ হয় ধরতে গেলে। সো আমরা হাইটটা দিয়ে দিলাম 150 পিক্সেল, তো ফাঁকা জায়গা পারলো, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে কি টেক্সট ব্লক, এটা ধরলাম। টেক্সট ব্লকটার ক্ষেত্রেও সেম, কোথায় আছে, মাঝখানে না? মাঝখানে। টেক্সটের সাইজটা এখান থেকে দিয়ে দিব, ধরেন এটা দিলাম। কালারটা কি হবে, ইয়েলো একটা কালার হবে। আপনি চাইলে কালারটা পিক করে আনতে পারেন, কালার পিক করার জন্য আপনি একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, নাম কি? কালার জিল্লা এক্সটেনশন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। পিক কালার ফ্রম পেজ, এটা একটা অপশন আছে, পিক কালার ফ্রম আউটসাইড ব্রাউজার। এটা যদি ক্লিক করেন তাহলে সব জায়গা থেকে, যে এখান থেকে যে কোনো জায়গা থেকে কালার পিক করা যাবে, হ্যাঁ। এটা এই কালারটা নিই। ওকে, এখানে যে কালার কোডের যে বক্সটা, এই বক্সের মধ্যে আমি কালার কোডটা বসাই দিয়ে এন্টার করবো, হয়ে গেল গেল। আচ্ছা, তারপরে বাটনটা। তো বাটনটার ক্ষেত্রে বাটনটা কোথায় আছে, মিডল। মিডলে আছে। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে বাটনটাকে আমি মিডলে নিব কিভাবে, ঠিক আছে। আচ্ছা, মিডলে নেওয়ার সবচেয়ে কমন সিস্টেম হচ্ছে এই পাশে দুই পাশে মার্জিন, এই পাশে অটো, এই পাশে অটো দেওয়া। এখন এই ক্ষেত্রে এটা কাজ করবে না, কারণ বাটনটা ছোট একটা জায়গাতে আছে, and এটা আছে কন্টেইনারের ভিতরে, এটা নিজস্ব ডিবের ভিতরে নাই। তারপর এটা কমপ্লেক্স একটা ব্যাপার, এটা আমি পরবর্তীতে একটা সময় আমরা হয়তো বোঝার চেষ্টা করবো। এখন আমাদেরকে বাটনটা মাঝখানে নিতে হলে কি করতে হবে, দেখেন কোনো কন্টেন্টকে যদি আমি একদম টোটালি সরাইতে চাই, তাহলে সেই কন্টেন্টটা যেটার ভিতরে আছে ওইটা ধরে সরাইতে হয়। তাহলে এই বাটনটা আছে কিসের ভিতরে, কন্টেইনারের ভিতরে। একটু আগে একটা কথা বলছি না, কন্টেইনারে শুধুমাত্র ম্যাক সুইচ ছাড়া অন্য কোনো কিছু দেওয়া যাবে না। তাহলে কি করতে পারি আমরা, বাটনটাকে একটা ডিবের ভিতরে নিতে পারি না? জি ভাইয়া। তো আমরা কি করব, ডিপটা আবার কি জিনিস, ডিপটা হচ্ছে কোনো একটা অংশ, কোনো একটা বক্স ধরতে পারেন আপনি। তো এই যে আমি এখান থেকে ডিপ ব্লক নিব, ডিপ ব্লকটা কোথায় নিব, কন্টেইনারের ভিতরে, বাট বাটনের উপরে। নিচ- এই বাটনটাকে কি করবো এখন, এই ডিবের ভিতরে নিতে হবে না? জি ভাইয়া। এটা নিয়ে একদম ডিবের উপরে নিয়ে যেভাবে নিয়ে ছেড়ে দিব, এই অ্যারো আসছে মানে কি, এটা বাটনটা ডিপের ভিতরে। ভিতরে। ডিপটা সিলেক্ট করে দেখি, ডিপটা পুরো জায়গাটা নিচে না, বাটনটা এখানে আছে। বাটনটাকে যদি সরাইতে চাই, তাহলে কি ধরে সরাইতে হবে বলছি, বাটনটা যেটার ভেতরে আছে। এখন বাটনটা কিসের ভিতরে আছে, টিপে ডিপটা সিলেক্ট করলাম,
এখন কোনো কিছু সরাইতে হইলে কি করতে হয় জানেন? ফ্লেক্স। কি করতে হয়? ফ্লেক্স। ফ্লেক্স। সো ডিপটা ধরে এই যেখানে ফ্লেক্স পাইছি, জি ভাই। মেক শিওর করতে হবে ডিপ সিলেক্ট করা আছে। ফ্লেক্স করলাম। আচ্ছা, ফ্লেক্স করার পরে এইখানে দেখেন একটা অপশন আছে অ্যালাইন। তো এটা কোন জায়গায় অ্যালাইন হবে বলেন তো? মিডল। মধ্যখানে। এই যে মাঝখানে না? এই মাঝখানে হইলেও হইতো একই কথা, কারণ উপরে নিচে তো আর জায়গা নেই। তো যে কোনো একটা সেন্টারে যদি আমি দেই, চলে আসছে সেন্টারে। টিউটোরিয়াল দেখাবে জি ভাই। এখানে, গডেট দিয়ে দেন। চলে আসছে না? আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আমার বাটন এখানে চলে আসলো। বাটনটাকে ডিজাইন করতে হবে। আচ্ছা, বাটনের উপরে কি একটা স্পেসিং আছে? এই যে আছে না একটু স্পেসিং? আপনি চাইলে বাটনটা ধরে বা ডিপটা ধরে উপরে একটা স্পেসিং দিতে পারেন। ধরেন আমি ডিপটা ধরে উপরে একটা স্পেসিং দিলাম, মার্জিন দিয়ে দিলাম 40 পিক্সেলের, দূরে চলে গেল। আচ্ছা, এখন আমি বাটনটা ধরবো। বাটনটা ধরে আমি আমার মতো করে ডিজাইন করবো। চলেন আমরা সর্বপ্রথম ডিজাইন করি। বাটনের টেক্সট সাইজটা দিয়ে দিলাম 24। আপনারা আপনাদের মতো দিবেন। আমি হাইটটা দিয়ে দিলাম 24, দিয়ে তো 36 দিয়ে দিলাম। এখান থেকে টেক্সটের কালারটা কেমন হবে দেখি তো। টেক্সটের কালারটা হবে হচ্ছে অ্যাশ টাইপের একটা কালার। তো 30 30 30। এটা ডার্কের খুব কাছাকাছি একটা কালার। ওকে। তারপরে এখান থেকে আমি একটু বোল্ড করতে পারি। সেগুলো আস্তে আস্তে আপনারা সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা, ওয়েটটা কি? ওয়েটটা হচ্ছে মোটা নাকি চিকন টেক্সটটা? হ্যাঁ, 400 দিতাম চিকন। যত বেশি দিব তত মোটা। আর এখান থেকে টেক্সটটা কেমন হবে লেখার স্টাইল, যেমন এটা দিলে পেঁচানো হাতে, এটা দিলে এরকম, এক একটা দেখতে এক এক রকম। ঠিক আছে? আপনার যেরকম দরকার আপনি ওইরকম নিবেন টেক্সট। এটা নিলাম আমি। ফাইন। একটু বড় করি। ওকে। আচ্ছা, এখন এইটা গেল হচ্ছে আমার এখানে ডিজাইনটা। আমার এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ইয়েলো না? আচ্ছা, এটা তো কালার। ব্যাকগ্রাউন্ড কালার কোথায়? এই যে নিচে ব্যাকগ্রাউন্ড, এই যে কালার। কাজটা বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতেছি বুঝতেছি। ভাই। আচ্ছা, এই কালারটা কপি করি। এই কালারটা এটার থেকে সুন্দর। তো এই কালারটা এখানে এটা বসাই দিই। এন্টার করলাম। কোনটা? এই যে এই টেক্সটার কালার দিলাম এটা। ঠিক আছে, কারণ ওই টেক্সটা এত দেখা যাচ্ছিল না ভালো। আচ্ছা, এই গেল হচ্ছে বাটন, তাই না? এখন আমি যদি একটু দেখি, ডিজাইন হয়েছে না মোটামুটি? জি ভাই। বাটনটা ধরে আমরা একটু জায়গা বাড়াই। বাটনের ভেতরের জায়গা কেমনে বাড়ায়? প্যাডিং মিটিং দিয়ে। দিয়ে। প্যাডিং দিয়ে। তো আমি কি করবো, উপরে নিচে একটু প্যাডিং দিই, 15 পিক্সেল। উপরে কোনো কিছু দিয়ে অল্টার চাপ দিয়ে ধরে যদি এন্টার দেন, দুই পাশে উপরের নিচে একসাথে হবে। এখানেও সেম। তো এখানে দিলাম ধরেন 30। অল্টার বাটন চাপ দিয়ে ধরে যদি এন্টার দেই, দুই পাশে একসাথে হবে। দেখেন এই যে, হয়েছে না? আপনি চাইলে এইভাবে ধরেও টেনে বাড়াইতে যে পারেন। দেখেন এই যে। যে কোনো একটা আউটপুটে আমি অল্টার দিয়ে এন্টার দিলে দুই পাশে বসা দিবে ভাই। হ্যাঁ, ধরেন এইভাবে টেনে বড় করতেছে। এখন যদি অল্টার বাটন চাপ দেন, দুইটা একসাথে হবে। এই যে দেখেন। ক্লিয়ার? এই যে এভাবে ধরে এদিকে টানলে বাড়বে, এদিকে টানলে কমবে। তারপর নিজেরা একটু প্লে অ্যারাউন্ড এখানে ঘুরবেন, ঘাটবেন একটু, কোনটা কি হয় না হয়। আমি যা দেখালাম এর বাইরেও একটু ঘাটার চেষ্টা করবেন। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের হিরো সেকশন ডিজাইনটা। এখন আমরা কি করব? আমাদের সাইটটাকে পাবলিশ করব। ঠিক আছে? তো এখানে পাবলিশে ক্লিক করে পাবলিশ টু সিলেক্টেড ডোমেইন। যদি আমার ইমেল ভেরিফাই করা থাকে তাহলে এখানে পাবলিশ হয়ে যাবে। যদি আমার ইমেল ভেরিফাই না করা থাকে, আমাকে বলবে যে ইমেলটাকে ভেরিফাই করে আসো, তারপর পাবলিশ করবো। তো তারপর ইমেলটা ভেরিফাই করে এসে এখানে এসে রিলোড দিতে হবে, দেন পাবলিশ করতে হবে। আর রিলোড দিলে এইগুলো চলে যাবে কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে না? যদি এই যে চেক মার্কটা সবুজ দেখেন, তার মানে বুঝুন যতটুকু কাজ করবেন এটা সেভ হয়ে রয়েছে। বুঝতে পারছি? যেমন ধরেন আমি এটা ফেলে দিলাম, এখন কি এটা সেভ হয়েছে? না। একটু ওয়েট করেন, এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে তখন আপনি রিলোড দিলে আর সমস্যা নেই। যে এখন সেভ হয়েছে, ইয়েস। এখন পাবলিশ না দিলেও চলবে, রিলোড দিতে পারবে।
আচ্ছা, কোনো কিছু ভুল করে ফেলছে, এখন তো আমার এটা তো ডিলিট করা ঠিক হয় নাই, তাহলে কন্ট্রোল জেড। যা যা শিখেছি ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, এখন আমরা সাইটটা দেখি কেমন। পাবলিশে ক্লিক করে এখানে যাব, হ্যাঁ, অ্যারো ক্লিক করব, অ্যারো ক্লিক করলে আমার যে সাইটটা এটা এখানে লোড হবে। বিশাল বড় হয়ে গেছে, তাই না? এই যে আমার একটু ছোট করতে হবে না? আমরা একটু ছোট, একটু মিউট রাখেন। So, আমাদের একটু ছোট করতে হবে, রাইট? দুইশো 160 দিয়ে দিলাম। যে আমাদের যেহেতু জুমটা কমানো স্ক্রিন সাইজের হিসাবে, এই কারণে এরকম দেখা যাচ্ছে, এইখানে ছোট লাগতেছে। স্ক্রিনের হিসেবে তো এটা অনেক বড়। আবার পাবলিশ করলাম। আমি চাইলে এখানে ক্লিক করতে পারি, অথবা আমার তো অলরেডি ওপেন করা আছে, আমি এখানে ডিলিট দিতে পারি। তাই তো, ঠিক আছে কিনা? হ্যাঁ ভাই, এবার ঠিক আছে। আপনার অ্যাসাইনমেন্ট হবে এই লিঙ্কটা। অনেকে এইটা দিয়ে দেন, এটা দিলে কিন্তু 0 পাবেন, কারণ এটা ডিজাইনারের লিঙ্ক। এইটা হচ্ছে আপনার প্রিভিউ লিঙ্কটা। কোথায় থেকে পাইছি? এখানে ক্লিক করে এই যে অ্যারো বাটনে ক্লিক করে পাইছি। সো এইরকম একটা হিরো সেকশন সুন্দর করে ডিজাইন করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দেবো, পারবো না? জি ভাইয়া। হয়তো আপনি বেশি পারেন, বাট এর থেকে বেশি করার দরকার নেই। যেটা দেখানো হয়েছে ওইটাই করবেন। তাহলে না হলে কিন্তু আমাদের যখন অ্যাসাইনমেন্ট দেখাবে কনফিউজ হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে মার্কস 0 দিয়ে দিতে পারে, দেখা গেলে হিরো সেকশন না করে আপনি পুরো একটা ল্যান্ডিং পেজ জমা দিয়ে দিচ্ছেন। ঠিক আছে? তাহলে কিন্তু ওটা কিন্তু দরকার নেই। আপনি প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই, উই অ্যাপ্রিসিয়েট। বাট যেটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আমরা অতটুকু করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিব, তারপর আপনি যা ইচ্ছা প্র্যাকটিস করেন। আর যা দেখানো হয়েছে এগুলো আরো ঘাটবেন নিজেরা। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট এতটুকুই দিবেন, হয়তো আরেকটা সাইট তৈরি করে, সাইট কিভাবে তৈরি করতে হয় এই যে এখন যখন কাজ শেষ হয়ে যাবে ড্যাশবোর্ডে যাইতে পারেন, বা আবার ওয়েব ফ্লোতে লগ আউট হয়ে গেলে বা ব্রাউজার কেটে দিলেন, আবার আসলেন, লগ ইন করলেন। লগ ইন করলে এইখানে আসবে একটা সাইট আছে বর্তমানে, এটা যেটাতে আমরা কাজ করছি। এই যেখানে মাউস ক্লিক করলেই ওপেন ডিজাইনার, তাহলে ওই আবার এডিট প্যানেল চলে আসবে, কাজ করতে পারবেন আবার। আর যদি নতুন আরেকটা সাইট বানাইতে চান, এই যে এখানে নিউ সাইট, ওই সেম ভাবে আরেকটা সাইট তৈরি করতে পারবেন। বুঝছি সবাই? জি ভাই। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে? হিরো হিরো সেকশন। সেকশন ডিজাইন করা। হিরো সেকশন। হিরো সেকশন ডিজাইন করা মানে কি, আমাদের পুরো অ্যাকাউন্ট সেট আপ করা, একটা ওয়েবসাইট তৈরি করা, হিরো সেকশন বানানো, দেন ওটাকে পাবলিশ করে দেওয়া, তাই না? তো পারবো সবাই? ইনশাল্লাহ। ব্যাস। ওকে, তো শুভকামনা রইলো সবার জন্য। দেখা হবে পরবর্তী সপ্তাহে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।